অর্নিশা, আমি আপনাকে বিয়ে করতে চাই। ভরা মজলিসে এমন কথা শুনে বিস্ময়ে অভিভূত অঙ্গনা থমকে দাঁড়ালো। উপস্থিত সকলে হা করে গলায় স্থেথোস্কোপ ঝুলানো লোকটাকে দেখছে। গ্রামের হাসপাতালে ভালো ডাক্তার নেই বললেই চলে, থাকলেও তারা টাকার পেছনে ছুটে গরিব এই অসহায় মানুষগুলোকে প্রতিনিয়ত তুচ্ছ তাচ্ছিল্য আর অবহেলা করে যাচ্ছে। শহর থেকে ডাক্তার এসেছে বিনামূল্যে গ্রামের অসহায় মানুষগুলোকে সেবা প্রদান করতে। ডাক্তারদের ক্যাম্প বসেছে উত্তর পাড়ার মোড়ল বাড়িতে। তারা মোড়ল বাড়িতেই থাকছে। আশেপাশে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। একটা প্রাপ্তবয়স্ক ছেলেটা সরাসরি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। এটা তো যে সে কথা না, তারা যেন ফ্রিতে নাটক সিনেমা দেখছে। তার উপর এটা গ্রাম, এভাবে বিয়ের প্রস্তাব দেওয়াটা অবশ্যই অনুচিত। সেক্ষেত্রে সহকারী ডাক্তার ওরফে আবির এবার ছেলেটার দিকে তাকিয়ে বলল। রঙ্গন, এসব কি বলছিস? সবাই দেখছে। রঙ্গন ভাবুক দৃষ্টিতে তাকালো আবিরের দিকে। এক দেখায় কি করে এতটা পছন্দ হয়ে যেতে পারে? ওহো, প্রথম দেখা নয় তো, তাদের আগেও দেখা হয়েছে। সে এক সুন্দর মুহূর্ত। প্রেমে পড়ার অনুভূতি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল রঙ্গন। এটা প্রেম নাকি অনুরাগ তার জানা নেই। মেয়েটাকে দেখা মাত্রই হৃদয়ে প্রণয়ের পুষ্প সপুষ্পিত হয়েছে। উতলা মন ভেসে বেড়াচ্ছে প্রেম তরঙ্গে। মেয়েটা কি সমমোহিনী করতে জানে নাকি? এক অদ্ভুত মায়ায় জড়িয়ে যাচ্ছে রঙ্গন। এভাবে হুট করে বিয়ের প্রস্তাব দেওয়াটা নেহাতি বোকামি। এই ভুলটা তার কল্পনাতীত ছিল। তবে সে তো কথাটা একান্ত নিচু স্বরে অর্ণিশাকে বলেছিল। সবাই শুনে ফেলেছে, এতে তারও দোষ নেই। কথাটা পাঁচকান হতে খুব বেশি সময় লাগবে না। আবির ব্যাপারটাকে সামাল দিতে সকলের উদ্দেশ্যে বলল। আপনারা এখন যান, কাল আবার এখানে চেক আপ করা হবে। আবিরের কথা অনুযায়ী ভিড় কমাতে শুরু করলো। অর্নিশা তখনও তার মায়ের সাথে এইখানেই দাঁড়িয়ে আছে। ছুটে বাড়ির ভেতর চলে যেতে চেয়েছিল, কিন্তু মা যেতে দেয়নি। তিনিও ব্যাপারটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে চাইছেন। আবির চেয়ার ছেড়ে উঠে গিয়ে দাঁড়ালো রঙ্গনের পাশে। কানের কাছে ধীর কণ্ঠে শুধালো। একটু আগে যে কথাটা বললি, সেটা কি সজ্ঞানে বলেছিস? হ্যাঁ, ওনাকে আমি পছন্দ করি, বিয়ে করতে চাই। কিন্তু আমি আপনাকে পছন্দ করি না, আর না বিয়ে করব। রঙ্গন এক দৃষ্টিতে তাকালো অর্নিশার মুখপানে। মেয়েটা যে তাকে এত সহজে মেনে নেবে না, তার সম্পর্কে কিছুটা হলেও সে অবগত। এদিকে মেয়ের কথায় থমথমে মুখে তাকালেন অঞ্জু বেগম। উত্তরটা হয়তো ওনার পছন্দ হয়নি। এতক্ষণ তো হাতে চাঁদ পাওয়ার মতন খুশি ছিলেন। চোখ মুখ খুশিতে চিকচিক করছিল ওনার। ভালো ছেলে কেউই হাতছাড়া করতে চাইবে না, তার উপর ডাক্তার ছেলে। তিনি গদগদ সুরে মেয়েকে ফিসফিসিয়ে জিজ্ঞেস করলেন। কেন করবি না? ছেলে দেখতে শুনতে ভালো, উপরন্তু ছেলে ডাক্তার। তাই বলছি, এ নিয়ে সমস্যা বাঁধাস না। এ নিয়ে পরে কথা হবে। অর্ণিশা তার মাকে আরো কিছু বলতে নেবে, কিন্তু মেয়েকে মুখ ফুটে বলার পূর্বেই থামিয়ে দিলেন অঞ্জু বেগম। তিনি আবারও বললেন। চুপ একদম। মায়ের ওপর চাপার রাগ অনুভূত হলো। দ্রুত পা ফেলে বাড়ির ভেতরে ঢুকে গেল অর্ণিশা। অঞ্জু বেগম মেকি হেসে রঙ্গনকে বললেন। তুমি কিছু মনে করো না বাবা। সমস্যা নেই আন্টি। তোমরা গিয়ে বিশ্রাম নাও, আমি অনলকে দিয়ে নাস্তা পাঠাচ্ছি। অঞ্জু বেগম হাতে থাকা ব্যাগগুলো নিয়ে বাড়ির ভেতর চলে গেলেন। আবির প্রয়োজনীয় জিনিসগুলো ব্যাগে ভরে নিল। মকবুলকে ডেকে টেবিলগুলো গুছিয়ে রাখতে বলল। আবির আর রঙ্গন পেছন পেছন মিজানো অতিথিশালায় ছুটল। বিকেলের হিমেল হাওয়া মনকে মোহিত করে তুলছে। সেই মৃদুমন্দ সমীরণে একটা দুইটা গাছের পাতা ঝরঝর করে পড়ছে। তবে কি পাতা ঝরার মরশুম এসেছে? পড়ার টেবিলে বসে সমানে কলম কামড়াচ্ছে অনল। পড়ায় তার মনোযোগ নেই, থাকবে কি করে? মাঠে যে সহপাঠীরা খেলছে, তার কি মন ঘরে বসবে? কিভাবে ফাঁকি দিয়ে মাঠে যাওয়া যায় সেই ফন্দি আঁটছে। কিন্তু সে জানে তার কোনো বুদ্ধি এখন কোনো কাজে দেবে না, কারণ সামনে থাকা মানুষটা তো সর্বজ্ঞানী। তাই তো সেই পলকেই ধরা পড়ে যায়। রঙ্গনদের বিকেলের নাস্তা দিয়েই অঞ্জু বেগম এখানে এসে বসেছেন। ছেলে এবার রেজাল্ট খারাপ করেছে, তাই তো পড়ার সময় চোখে চোখে রাখছেন। জানালার গ্রিলে পা রেখে বিছানায় শুয়ে আছে অর্ণিশা। শুধু শুয়ে আছে বললে ভুল হবে, সে উপন্যাস পড়ছে। অবসর সময় তার এইভাবেই কাটে। বই পড়ার ফাঁকে একটু চা হলে মন্দ হয় না। ইচ্ছেও করছে ভীষণ। পশ্চিমাকাশে অরক্তিম রক্তবর্ণ ধারণ করেছে। সন্ধ্যার প্রহর নামতে খুব বেশি সময় নেই। পাখিরা তাদের নিড়ে ফিরে যাবার তোড়জোড় শুরু করেছে। অর্নি। মায়ের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। এ অবেলায় কেন ডাকছে কে জানে।
বইটা বন্ধ করে বিছানার ওপর রেখে দিল অর্নিশা। ছুটে গেল রান্নাঘরের দিকে। অঞ্জি বেগম ট্রেটে করে চা সাজাচ্ছেন। পাশে দাঁড়িয়ে অর্নিশা বলল, ডাকছিলে আম্মা? চাটা দিয়ে আয়। অর্নিশা বোকাশোকা চাহনিতে তাকিয়ে তার মাকে জিজ্ঞেস করল। কাকে? রঙ্গনকে দিয়ে আসবি। আমি ওনাদের ঘরে যেতে পারবো না আম্মা। তোকে অতিথিশালা যেতে কে বললো? তাহলে ও এসেছে। উনি কখন এলেন? এসেছে কিছুক্ষণ হবে হয়তো। ছেলেটার নাকি মাথা ব্যথা করছে। তোমাদের আদিক্ষেতা গেল না। আমি যেতে পারবো না, তুমি গিয়ে দিয়ে এসো, নয়তো অনলকে বলো দিয়ে আসতে। বেশি কথা আমার পছন্দ নয়, তুই গিয়ে দিয়ে আয়। ছেলেটা হয়তো তোর আব্বার সঙ্গে বসার ঘরে বসেছে। মায়ের প্রতি বিরক্ত হলো অর্নিশা। চায়ের টেনে নিয়ে চলল বসার ঘরের দিকে। তার বাবা হাসিম মোড়লের সামনাসামনি সোফায় বসেছে রঙ্গন। সে একা আসেনি, তার সঙ্গী দুজনে এসেছে। অজানা শঙ্কায় অর্নিশার বুক ধড়ফড় করতে শুরু করলো। অর্নিশা কম্পিত হাতে চায়ের ট্রেটা টি টেবিলের ওপর রাখল। মেয়েকে দেখে ক্ষীণ হাসলেন হাসিম মোড়ল। অর্নিশা চায়ের কাপ একে একে সবার হাতেই তুলে দিল। অর্নিশা আর চোখে একটাবার রঙ্গনকে দেখল। দুজনের দৃষ্টি বিনিময় হতেই হকচকিয়ে গেল সে। লোকটা এভাবে তার দিকে কেন তাকায়? তার যে অস্বস্তি হয় এটা কি বোঝে না? গভীর আধারিয়া কাটিয়ে প্রত্যুষে দীপ্তি ছড়াচ্ছে চারদিকে। কুয়াশা মিলিয়ে যাচ্ছে রোদ্দুরে। অঞ্জি বেগম ঘরে এসে দেখলেন ওনার আদরের মেয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছে। মেয়েকে কয়েকবার ডেকেও সারা শব্দ না পেয়ে তিনি জানালা আর ফ্যান চালু করে দিলেন। খটখট শব্দ তুলে ভনভন করে ঘুরতে শুরু করলো অবদ্ধ ফ্যানটা। নিমেষেই উষ্ণ ঘরটা শীতল থেকেও শীতল হয়ে উঠল। ঘুম অনেকটাই হালকা হয়ে এলো অর্নিশার। লেপটা আরো ভালো করে গায়ে জড়িয়ে নিল সে। অঞ্জি বেগম বিরক্ত হয়ে বললেন, অর্নি, তুই উঠবি নাকি আমি তোর আব্বাকে ডাকবো? বাবার কথা শুনতে পেয়েই লাফ দিয়ে উঠল অর্নিশা। আধবোঝা চোখ পিটপিট করল খানিকটা। মেয়ের ঘুম ভাঙাতে পেরে অঞ্জু বেগম চলে গেলেন। টিফিন বক্সেও খাবার দিতে হবে। অনল সকালেই উঠে পড়েছে, তার স্কুল আরও সকালে। অর্নিশা তাড়াহুড়া করে তৈরি হয়ে নিল। দেরি হয়ে গেলে নির্ঘাত মায়ের কাছে আবারও বকা শুনতে হবে। টেবিলের ওপর থেকে রুটিন অনুযায়ী বই ব্যাগে গুছিয়ে নিল সে। ঘর থেকে বেরিয়ে সদর দরজার কাছে গেল জুতো পরতে। জুতো পরার ফাঁকে চেঁচিয়ে বলল, আম্মা, আমার দেরি হচ্ছে, তুমি কি টিফিন দেবে? অঞ্জু বেগম রান্নাঘর থেকেই জবাব দিলেন। এক পা বেরোবি না, আমি আসছি। অর্নিশা বসার ঘরে বসে অপেক্ষা করতে লাগলো। বারবার হাত ঘড়ির দিকে তাকাচ্ছে। আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে অনেকটা। অঞ্জু বেগম যেদিন না জাগাবে সেই দিনে ঘুম থেকে উঠতে দেরি হবে। আজও ঠিক তাই হলো। অঞ্জু বেগম টিফিন বক্স হাতে নিয়ে বেরিয়ে এলেন। মেয়ের হাতে টিফিন বক্স ধরিয়ে দিয়ে বললেন, খাবার ঘুরিয়ে নিয়ে এলে তোর একদিন কি আমার একদিন। রেড অ্যালার্ট পেয়ে গেছি আম্মা। হেসে উঠলেন অঞ্জু বেগম। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। অর্নিশা তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। অবশ্য বেরোনোর পথে একজনের সঙ্গে দেখা হয়েছিল। খুব একটা পাত্তা দেয়নি অর্নিশা। সময় নষ্ট করার কোনো মানেই হয় না। ইতিমধ্যে সূর্যের উত্তাপ বাড়ছে। শীতশীত আবহে রোদের তপ্ততা খুব বেশি নয়। চুলে লম্বা দুইটা বেনুনি গাঁথা, গায়ে সাদা জামা আর ওপরে সাদা অ্যাপ্রন, কাঁধে ব্যাগ ঝুলানো। গ্রামের মেঠো পথে এক চিনতে হাঁটছে অর্নিশা। এরই মাঝে একজন পেছন থেকে বলে উঠলেন, কি গো মাইয়া, তোমার নাকি বিয়া ঠিক হয়েছে বড় ডাক্তারের লগে? প্রতিবেশী মহিলার কথায় কি উত্তর দেবে ভেবে পেল না অর্নিশা। এরা তিল থেকে তাল বানিয়ে দিচ্ছে বিষয়টাকে। না জানি আর কি কি শুনতে হয়। কিছু বলার জন্য উদ্যত হতে গিয়েও থেমে গেল সে। কোনো উত্তর না দিয়ে চলে গেল। আচ্ছা, কলেজে গিয়েও কেউ এমন কোনো উদ্ভট কথা শুনতে হবে? হাসিম মোড়ল হচ্ছেন গ্রামের চেয়ারম্যান। সেক্ষেত্রে সকলে তো তাকে এক নামেরই চেনার কথা। ইতিমধ্যে হয়তো পুরো গ্রামে রটে গেছে। কথা আছে না, যা রটে তা আংশিক হলেও ঘটে। ঘটছেই তো। ভরা মজলিসে একটা লোক তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। অর্নিশা হাঁটতে হাঁটতে অনেক পথ চলে এসেছে। বিস্তীর্ণ ফসলের ক্ষেতে আঁকাবাঁকা আল পেরিয়ে পিচঢালা রাস্তায় এসে পৌঁছেছে সে। এবার যেন হাঁপ ছেড়ে বাঁচল। এতক্ষণ গায়ের চেনা পরিচিত অনেকেই কেমন আর চোখে দেখছিল। বড্ড অস্বস্তিতে ছিল অর্নিশা। গার্লস স্কুল পেরিয়েই কলেজ। বন্ধুদের মাঝে অনেকেই একসঙ্গে বসে আড্ডা দিচ্ছে। ক্লাস এখনো শুরু হয়নি। বান্ধবীদের সঙ্গে সময় কাটালে হয়তো মেজাজ কিছুটা ঠিক হবে। ব্যাগ রেখে অর্নিশা তার বান্ধবীদের কাছে গেল। তাকে দেখা মাত্রই সকলে চেঁচিয়ে বলল, তা বিয়ে কবে অনি?
আবার অস্বস্তিতে পড়তে হলো অর্ণিশাকে। ইতিমধ্যে অনেকের দৃষ্টি তার দিকে আবদ্ধ। অর্ণিশা এদিক সেদিক তাকে বোঝার চেষ্টা করলো। বেশি মানুষ নেই তো। কপট রাগ দেখিয়ে মৃদুস্বরে বলল, কি শুরু করলি তোরা? একটা দিনও পেরোলো না, তোরা ঘটনাকে তিল থেকে তাল বানিয়ে ফেলেছিস। আমার জাস্ট অসহ্য লাগছে সবকিছু। সকাল থেকে এই এক প্রশ্নে শুনতে শুনতে অধৈর্য হয়ে পড়েছে অর্ণিশা। তাকে এভাবে কথা বলতে দেখে সকলে অবাক হলো। বাকিরা সবাই চুপ করে থেকে গেলেও একজন রাগে ফেটে যাচ্ছিল। বাকিদের মাঝে এসে বসে থাকা সেই মেয়েটা সামনে উঠে দাঁড়ালো। অর্ণিশা নিজের ভাবনায় এতটাই মশগুল যে সবকিছুই দিশাহীন লাগছে। মেয়েটা কাছে এসে বলল, ঘটনা তো ঘইটাই গেছে, আমগো তেজ দেখাইয়া কি হইব? মাইশার কথায় তাল দিয়ে রুমি বলল, আমগো মুখ চুপ করাইতে পারলেও গ্রামের সকলের মুখ চুপ করাবি কেমনে? আচ্ছা ফাঁসা ফেসেছে অর্ণিশা। অনেকটা সময় চুপ করে রইল। কারো প্রশ্নের উত্তর দিতে ইচ্ছে করল না। তার মনে জমে থাকা সকল নালিশগুলো রাগে রূপান্তরিত হলো। সব রাগ গিয়ে জমা হচ্ছে রঙ্গনের ওপর। সব দোষ এই লোকের। এই কথাগুলো কেন লোকটা এতগুলো মানুষের সামনে বলতে গেল? সবকিছু তো তার হাতের নাগালের বাইরে। অর্ণিশা সকলের কাছে সরি বলে ক্লাসে চলে গেল। তার যাওয়ার পানে তাকিয়ে থেকে ভেংচি কাটল মাইশা। কলেজ থেকে যাওয়ার পথে একজনকে দেখে থমকে দাঁড়ালো অর্ণিশা। লোকটাকে দেখলেই অন্যরকম কিছু অনুভূত হয়। আচ্ছা, সে প্রেমে পড়ছে না তো? না না, তা কি করে হয়? তার প্রেমে যে পড়া বারণ। বিয়ের পর বরের প্রেমে পড়বে বলে মনস্থির করেছিল সে। তবে তার বিয়ে তো এখনো অনেক বছর বাকি। এ কারণে সমস্ত অনুভূতিকে উপেক্ষা করতে হবে। তবুও অর্ণিশা বেহায়া চোরা চাহনিতে রঙ্গনকে দেখল। লোকটার মুখ থেকে যেন হাসি সরেই না। হাসলে ডান গালে আবছা টোল দৃষ্টিগোচর হয়। মেদহীন বলিষ্ঠ দীর্ঘ দেহ, গুটি কয়েক দাড়ি উকি দিচ্ছে শ্যাম কপল জুড়ে। নিঃসন্দেহে লোকটা একজন সুপুরুষ, যে কেউই প্রেমিক পুরুষ হিসেবে চাইবে। রঙ্গনকে অপছন্দ হয়েছে এমনটাও না, কিন্তু তার যে বিয়ে নামক সম্পর্কে খুব অ্যালার্জি, এর চেয়ে বড়সড় একটা কারণ আছে। তাই তো বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হতে চায় না। নিজের ভাবনার মাঝে অর্ণিশা বুঝতে পারল রঙ্গন তাকেই দেখছে। কিংকর্তব্য বিমূঢ় রমণী আমতা করে বলল, প্লিজ আপনি এভাবে তাকাবেন না, আমার অস্বস্তি হয়। ঠোঁটের কোণে হাসির রেখা আরো প্রসারিত করে রঙ্গন বলল। কিন্তু আমি যে অন্য কিছুর আভাস পাই। অর্ণিশা ভুরু কুঞ্চিত করে বলল, মানে? প্রেমে পড়েননি তো? যত যাই বলুন, প্রতিনিয়ত আমি আপনার প্রেমের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছি। এটা কি প্রেমের বয়স? প্রেমের কোনো বয়স হয়? হয় না বুঝি। রঙ্গন দুপাশে মাথা ঝাঁকিয়ে বলল, হুম। ঘরেতে ভ্রমরিল গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমরিল গুনগুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমরিল গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমরিল গুনগুনিয়ে। নিজের কাজে বিভোর অর্ণিশা গুনগুন করে গাচ্ছে। আজ রোদের প্রতপ্ততা প্রখর। আলমারি থেকে সবগুলো শাড়ি বের করেছেন অঞ্জু বেগম। হুট করেই আজ ইচ্ছে হলো শাড়িগুলো রোদে দেবেন। অর্ণিশাকে সে কখন বলেছিলেন উঠোন থেকে শাড়িগুলো নিয়ে আসতে, কিন্তু এই মেয়ে ঘরে খিল দিয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে বিনুনি গাচ্ছে আর সমানে গুনগুন করছে। ভ্রমর কি আদতেও তার কথা শুনতে আসবে? ঘরের বাইরে থেকে অঞ্জু বেগমের বাজখাই কণ্ঠ ভেসে এলো। তিনি বললেন, তিনি বলছেন, আজ যদি তুই দরজা না খুলিস তাহলে তোর একদিন কি আমার একদিন। অর্ণিশা চটজলদি উঠে দাঁড়ালো। কণ্ঠস্বর শুনে মনে হলো তার মা আজ বেশ ক্ষেপেছেন। মায়ের রাগ একবার মাথায় উঠে গেলে আর রক্ষে থাকে না। গুষ্টিশুদ্ধ উদ্ধার করে ফেলবেন। অর্ণিশা দরজার কাছটায় দাঁড়িয়ে বলল, এতক্ষণে শাড়িগুলো তুমি ফুলখালাকে দিয়েও আনাতে পারতে আম্মা। ফুল ভানু তরকারি করছে, তোকে যেটা বলছি সেটা কর। অর্ণিশা খানিকটা বিরক্তিভাব নিয়ে বলল। যাচ্ছি। দরজা খুলে বড় বড় পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল সে। লম্বা বিনুনি হাঁটার সঙ্গে কোমরের নিচ অব্দি দুলে উঠছে। অঞ্জু বেগম গিয়ে রান্নার কাজে মনোনিবেশ করলেন। এখন তাড়াহুড়া না করলে রান্নাতে দেরি হয়ে যাবে। এরপর শুরু হবে হাসিম মোড়লের চেঁচামেচি। তার চেয়ে বরং আগে থাকতে কাজ এগিয়ে রাখা ভালো। এদিকে রোদ পুরো মুখে লাগছে। তপ্ত থাকায় পুরো মুখটা লাল হয়ে গিয়েছে অর্ণিশার। তার মা একদিনই সব শাড়ি রোদে দিয়েছেন। এতে করে সে খুব বিরক্ত। তাড়াহুড়া করছে অর্ণিশা। ফুল ছাড়া লম্বা বিনুনি শোভা পায় না। চেনা কণ্ঠস্বর শ্রবণ হলেও সেদিকটায় তাকালো না অর্ণিশা।
নিজের মতন করে রশিতে ঝুলিয়ে রাখা শাড়িগুলো হাতে নিতে শুরু করলো। গুনে গুনে 25টা শাড়ি হয়েছে এখানে। এক প্রকার হাঁপিয়ে উঠেছে। শাড়ির পাহাড়ে তাকে চেনা তো ভালো করে দেখাও যাচ্ছে না, ঠিক করে হাঁটতেও পারছে না বেচারি। দেখে না চললে পড়ে যাবে এমন একটা অবস্থা। আড়াল থেকে একবার রঙ্গনকে দেখে নিল। লোকটা এখনো একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। এই লোকটার কি কোনো কাজ টাজ নেই নাকি? ভেবে পায় না অর্নিশা। আবারও সেই পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর শুনতে পেল সে। আমি হেল্প করি? আপনার কি আর কোনো কাজ নেই? যখনই দেখি এদিক সেদিক ঘোরাঘুরি। আপনি বুঝি আমাকে দেখেনও? হকচকিয়ে গেল অর্নিশা। রঙ্গন আবারও বলল, কাজ তো অনেক আছে। তাহলে নিজের কাজ করুন। সেটাই তো করছি। রঙ্গনের আবচা কথা বোধগম্য হলো না অর্নিশার। ভ্রুযুগল কুচকে এলো। কোনো কিছু না বলেই চলে যেতে নিল। রঙ্গন ক্ষিপ্র গতিতে সামনে এসে পত্রত করে দাঁড়ালো। হঠাৎ করে এমন হওয়ায় অর্নিশা ধাক্কা খেল বটে। হাত থেকে কিছু শাড়ি পড়ে যেতে নিলে রঙ্গন সাহায্য করলো। কোনো কথা বাড়ালো না অর্নিশা। রঙ্গনের হাতে থাকা গুটি কয়েক শাড়ি না নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। তার পেছন পেছন রঙ্গনও গেল। তাকে দেখা মাত্র ব্যস্ত হয়ে পড়লেন অঞ্জু বেগম। এদিকে বিছানার ওপর বসে হাঁপ ছেড়ে বাঁচল অর্নিশা। এবার একটু আরাম করা যাবে। অনেকটা সময় রোদে থাকার কারণে শাড়ির থেকে তাপ উঠে আসছে। অর্নিশা শুয়ে সেগুলো জাপটে ধরল। আরাম লাগছে, ঘুম চলে আসছে। বাহির রোদ থেকে এসে ঈশ্বর ঠান্ডা লাগতে শুরু করলো। গোসল করেছে অনেক সময় আগে। জোহরের নামাজ আদায় করে আয়নার সামনে বসেছিল। সর্দি লেগেছে বিধায় আজ চুল ভেজানো হয়নি। ঘন কৃষ্ণগুচ্ছ একবার সিক্ত হলে সহজে শুকাতে চায় না। অর্নিশার অক্ষিদয় স্থির হলো মেরুন রঙা বেনারসিতে। এই শাড়িটা তার মায়ের বিয়ের শাড়ি। অঞ্জু বেগম এত বছর ধরে খুব যত্নে আগলে রেখেছেন শাড়িটাকে। এক সুন্দর মুহূর্তের সাক্ষী এই শাড়ি। প্রত্যেকটা শাড়ি আলতোভাবে হাতড়ে যাচ্ছে অর্নিশা। এ অবধি কখনো শাড়ি পরা হয়নি তার। শাড়ি জিনিসটা তার কাছে এক প্রকার ভেজালেরই মনে হয়। কখনো সাত করেও পড়তে চায়নি, ইচ্ছাও হয়নি কখনো। কিছুক্ষণের মাঝেই অঞ্জু বেগম ঘরে এলেন। অর্নিশা শাড়িগুলো উঠোন থেকে এনেছে, ঘন্টা পেরিয়ে গেছে। এখনো যেমন অবস্থায় তেমন অবস্থাতেই বিছানায় পড়ে আছে। বিরক্ত হলেন অঞ্জু বেগম, তবে তা প্রকাশ করলেন না। অর্নিশা মেরুন রঙা বেনারসিটা নিজের হাতে নিয়ে বলল, আম্মা, তোমার এই শাড়িটা খুব সুন্দর। এই শাড়িটা তোর আব্বা নিজে পছন্দ করে আমার জন্য কিনেছিলেন। বিয়েতে আমি এই শাড়িটা পরেছিলাম। তোমাকে তো তাহলে খুব সুন্দর মানিয়েছিল, তাই না? অঞ্জু বেগম সলজ্জে হেসে বললেন, তোর আব্বা তো হা করে চেয়েছিল। আম্মা, আমার তো তোমাদের প্রেম উপন্যাস জানার আগ্রহ তরতর করে বাড়ছে। পরে শুনিস, এখন উঠে দাঁড়াতো। অঞ্জু বেগম মেয়ের হাত ধরে দাঁড় করালেন। মেরুন রঙা বেনারসিটা অর্নিশার গায়ে জড়ালেন। এরপর এক দৃষ্টিতে চেয়ে রইলেন কিয়ৎক্ষণ। 20 বছর আগে নিজেকে অর্নিশার মাঝে দেখতে পেলেন তিনি। চোখ টলমল করে উঠল অঞ্জু বেগমের। মেয়ের চিবুক ছুঁয়ে বললেন, মাশাল্লাহ, খুব সুন্দর লাগছে আমার মেয়েকে। মায়ের কথায় অর্নিশা খানিকটা লজ্জা পেল। আচ্ছা, বউ সাজলে কি তাকেও অদ্ভুত সুন্দর লাগবে? জানতে হলেও তো বউ সাজা প্রয়োজন। নিজের ভাবনাতেই নিজেই বিরক্ত হলো অর্নিশা। অঞ্জু বেগম শাড়ি ভাঁজ করায় মনোযোগী হলেন। অর্নিশা সাহায্য করতে হাতে হাত লাগালো। এরই মাঝে অনল এসে উপস্থিত হলো তার মায়ের ঘরে। এসে ডাকতে শুরু করলো অর্নিশাকে। আপা, একটু চল আমার সঙ্গে। দেখছিস তো কাজ করছি, এখন কোথাও যেতে পারবো না। আম্মা, তুমি একটু আপাকে বলো আমার সঙ্গে যেতে। কাজের মধ্যে থাকলে বিরক্ত বোধ করেন অঞ্জু বেগম। আজও তার অন্যথা হলো না। বাজখাই স্বরে শুধালেন, কি এমন রাজ্যের কাজ জমেছিস যে অনেকে ছাড়া হচ্ছে না? অনলের মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। আমতামতা করতে শুরু করলো। অঞ্জু বেগম মেয়েকে উদ্দেশ্য করে বললেন, এই অকর্মণ্য কিসের জন্য ডাকছে, গিয়ে দেখে আয়। অর্নিশা প্রত্যুত্তর করলো না, তবে চোখ গরম করে তাকালো অনলের দিকে। ছেলেটা ফ্যালফ্যাল করে ওদের দিকেই তাকিয়ে। আবার মেকি হাসছে বইকি। বড় বড় পা ফেলে ঘর থেকে বের হলো অর্নিশা। তার পিছু পিছু অনলও ছুটলো। বিছানায় বসে বিশ্রাম নিচ্ছেন হাশেম মোড়ল। একাগ্রচিত্তে কিছু একটা ভেবে যাচ্ছেন বেশ অনেকটা সময় ধরে। দুপুরে নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হচ্ছিলেন, তখনই গ্রামের কয়েকজন এসে দাঁড়ালো ওনার সামনে। বিগত দিনে ঘটে যাওয়া ঘটনাটা যে অনেকেই জেনে গেছে সেই সম্পর্কে অবগত হাশেম মোড়ল। সেই সাথে ছেলেটাকে আবার নিজ গৃহে থাকতে দিয়েছেন। বদনাম হতে খুব বেশি সময় লাগবে না। কি এত ভাবছো অনির আব্বা? বুঝলে অনির আম্মা, ইতিমধ্যেই গ্রামের অনেকেই জেনে গেছে মেয়ের বিয়ে ঠিক হবার কথা, অথচ এখানে বিয়ের নাম গন্ধও নেই। গ্রামবাসী তো তিল থেকে তাল বানাতে ওস্তাদ। তবে তুমি যাই বলো, রঙ্গন ছেলেটাকে আমার ভারী পছন্দ হয়েছে। আজকালকার সময়ে এরকম ভদ্র ছেলে পাওয়া দুষ্কর।
যার তার হাতে তো আমার মেয়েকে তুলে দিতে পারি না। আমি লোক লাগিয়েছি, কালকের মাঝেই সমস্ত খোঁজ খবর পেয়ে যাব। তুমি যা ভালো মনে করো, ছেলে বড় ডাক্তার। আমি ভাবছি অন্য কথা। অঞ্জু বেগম গিয়ে ওনার স্বামীর পাশে বসে বললেন, কি কথা গো? আমি তো মেয়ের বাবা, আমাকে অনেক কিছু চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। মেয়ের সুখটাই আমার কাছে বেশি প্রাধান্য পাবে। রঙ্গনকে যে আমার অপছন্দ এমনটা নয়, ছেলেটাকে আমিও পছন্দ করি। তবে তবে কি? বিয়ে কথা বাড়ানোর পর যদি থেমে যায়, তাহলে তো আমাদের মেয়ের বদনাম। লোকে ভাববে মেয়ের কোনো ত্রুটি আছে। এমন কথা তুমি কবে থেকে মানতে শুরু করলে? মেয়ের বাবাদের অপারগতা বিশাল। তারা সন্তানের ভালোর জন্য সবকিছু করতে পারলেও সমাজের মুখ বন্ধ করতে পারে না। অঞ্জু বেগম একধানে স্বামীর মুখশ্রী পানে চেয়ে রইলেন। হাসিম মোড়ল কিছুক্ষণ চুপ থেকে আবারও বললেন, আমাকে একটু সদরের দিকে যেতে হবে। কেন? আর এই অবেলায় কোথায় বা যাবে তুমি? একটা কাজ আছে। কথাটা বলেই সাদা পাঞ্জাবি আর টুপিটা পকেটে পুরে নিলেন হাসিম মোড়ল। আয়না একবার তাকিয়ে আসছে বলেই ঘর থেকে বেরিয়ে গেলেন। অঞ্জু বেগম বিছানা ঝাড় দিয়ে নিজেও ঘর থেকে বের হলেন। হাতের কিছু কাজ এগিয়ে রাখা প্রয়োজন। মাত্রই এশারের নামাজ পড়ে বাড়িতে ফিরছেন হাসিম মোড়ল। সেই যে বিকেলের দিকে সদরে যাবেন বলে বেরিয়েছিলেন, সবে ফিরলেন তিনি। ওনাকে দেখা মাত্রই রঙ্গন ধীর পায়ে এগিয়ে সামনে দাঁড়ালো। ক্ষীণস্বরে সালাম জানালো সে। হাসিম মোড়ল সালামের জবাব দিলেন, ভালো মন্দ জিজ্ঞেসও করলেন। রঙ্গনের চোখের ভাষা এবং কিছু বলতে চাওয়ার আকুলতা বুঝতে পারলেন, তবুও প্রকাশ্য করলেন না। ছেলেটা নিজ থেকেই বলুক। ইতস্তত বোধ আর অজানা শঙ্কা নিয়ে রঙ্গন বলল, আঙ্কেল, আপনি যদি পারমিশন দেন তাহলে আমি আমার মাকে নিয়ে আসব। হাসিম মোড়ল স্বাভাবিক কণ্ঠেই বললেন। এ তো ভারী উত্তম কথা, তুমি নিয়ে এসো তোমার মাকে। মনে মনে হাফ ছেড়ে বাঁচল রঙ্গন। সে সাথে বড্ড খুশিও হলো। চোখ মুখ চিকচিক করছে, যেন অতি কাঙ্ক্ষিত কিছু পেয়েছে। আচ্ছালয় গভীরভাবে পরখ করছেন হাসিম মোড়ল। অনেকেই বলে ওনার নাকি জহুরির চোখ। মানুষ চিনতে ভুল করেন না। আঙ্কেল, আমার আর একটা কথা ছিল। হাসিম মোড়ল গম্ভীর স্বরে বললেন। হ্যাঁ বলো। মনের মাঝে থাকা কথাগুলোকে সাজিয়ে রঙ্গন বলল, আমাকে নিয়ে বাবার খুব স্বপ্ন ছিল। আমি মস্ত বড় ডাক্তার হব, অনেক নাম হবে আমার, গরিব অসহায় মানুষদের সেবা করব। এই বলে থামলো রঙ্গন। কণ্ঠনালীতে হরতাল নেমেছে। বলার মাঝেও কথাগুলো থেমে থেমে আসছে। হাসিম মোড়ল পরবর্তী কথা শোনার জন্য অধীর আগ্রহে চেয়ে আছে। নিজেকে ধাতস্থ করে রঙ্গন আবারও বলল, আজ আমি ডাক্তার, গরিব অসহায় মানুষদের সেবা করার চেষ্টা করি, অথচ আমাকে নিয়ে স্বপ্ন দেখা সেই বাবাটাই নেই। এখন দুনিয়া বলতে শুধুই আমার মা। নিজের জন্য অর্ধাঙ্গিনী আর মায়ের জন্য একজন বন্ধু হিসেবে আপনার মেয়েকে চাইছি। হাসিম মোড়ল রঙ্গনের চোখে চোখ রাখলেন। ছেলেটার চোখের পানি টলমল করছে, যেন যে কোনো মুহূর্তে কান্না করে দিবে। মায়া হলো হাসিম মোড়লে। কিছু একটা মনে করে রঙ্গনকে জড়িয়ে ধরলেন তিনি। আজ বহুদিন পর শ্রদ্ধা আর ভরসা হাত খুঁজে পেল রঙ্গন। হাসিম মোড়ল এবার রঙ্গনের বাহুতে আলতো হাত রেখে বললেন, হ্যাঁ বল। আমি তোমাকে বিশ্বাস করি, তোমার হাতে আমার অমূল্য রত্ন তুলে দিতে কোনো আপত্তি নেই। এই বলে আর এক মুহূর্তে দাঁড়ালেন না, দ্রুত পায়ে প্রস্থান নিলেন। মিজান বারান্দা দাঁড়িয়ে মোবাইল এদিক সেদিক নিয়ে যাচ্ছে। বোধহয় নেটওয়ার্ক প্রবলেম করছে। উলের ট্রাউজার, গায়ে মোটা সোয়েটার, মাথায় উলের টুপি আর গলায় মাফলার জড়িয়ে একটা গুলুমুলু শিশু পান্ডা সেজেছে মিজান। দূর থেকে দাঁড়িয়ে দেখলো রঙ্গন। সে এগিয়ে গেল অতিথিশালার দিকে। ভ্রুযুগল কুঁচকে মিজানকে শুধালো, এভাবে প্যাকেট হয়ে আছিস কেন? এই রঙ্গন, তোর কি শীত টিত করে না রে? যতটা তুই দেখাচ্ছিস ততটা শীত এখানে নেই, তবে শরীর শীতল করার মতো সমীরণ অবশ্যই রয়েছে। আচ্ছা দোস্ত, আমাকে একটা কথা বলতো, কি চলছে তোর মাঝে? বিয়ের ফুল কি ফুটেছে? কি মনে হচ্ছে? আমার মনে হওয়া দিয়ে কিছু যায় আসে না, তুই বল, আমি তোর মুখ থেকে শুনতে চাই। এতক্ষণে আবিরও এসে পৌঁছেছে। মিজানের সঙ্গে আমিও একমত। কি চলছে তোর মাথায়? মেয়েটাকে কি সত্যি পছন্দ হয়েছে তোর? ফোনটা পকেটে রেখে মিজান বলল, তুই মজা করছিস তাই না? বিয়ে নামক সিরিয়াস ইস্যু নিয়ে মজা করব এই চিনলি আমাকে? তার মানে তুই সিরিয়াস? শুনেও খুশি হলাম। আন্টিকে জানিয়েছিস? না রে, আমি তো ভাবছি সবটা শুনে মায়ের রিয়াকশন কেমন হবে। আমার তো মনে হয় তোর মুখে বিয়ের কথা শুনে আন্টি খুশিতে আত্মহারা হয়ে উঠবেন। আবিরের বলা কথা শুনে মিজান বলল, যাক, একটা বিয়ে অন্তত খেতে পারবো। আর কতদিন বা সিঙ্গেল তকমা নিয়ে ঘুরবি? আমি তো তোর ভাবিকে সকালেই জানিয়ে দিয়েছি। আবিরের কথায় মাথায় হাত পড়ল রঙ্গনের। এই ছেলে তো তার থেকে এক কাঠি উপরে।
মাকে কথাটা এখনো জানাতে পারলো না, অথচ এই ছেলে জনজনে বলে বেড়াচ্ছে। ব্রো, কিছু মনে করিস না। মিজানের কথা বুঝতে পারলো না রঙ্গন, ভ্রুকুঞ্চিত করে শুধালো। কেন? আমি তো ফ্রেন্ড সার্কেলের সবাইকে জানিয়ে দিয়েছি। মিজাইন না রে, তুই তো হাটে হাড়ি ভেঙে দিলি রে। অতিথিশালার ঘর থেকে বেরিয়ে বারান্দার কাছে দাঁড়িয়েছে রঙ্গন। এই শীতের মাঝেও ঝিরিঝিরি বৃষ্টি রুমঝুম ধ্বনি তুলছে। সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি, শীত শীত আবহে অপ্রত্যাশিত মেঘ শীত যেন তরতর করে বাড়িয়ে তুলছে। মাত্রই ভরপেট খেয়েছেন রঙ্গন। খাওয়ার পর একটু আধটু ঘুম পাচ্ছে বইকি, তবে এখন ঘুমানো যাবে না। রঙ্গন খেয়াল করলো ছাতা হাতে নিয়ে অনিশা বাড়ি ফিরছে। কোথাও কি গিয়েছিল? আজ তো শুক্রবার, কলেজও নেই, তাহলে কোথায় গিয়েছিল? রঙ্গন সেদিকেই চেয়ে রইল যতক্ষণ না অনিশা বাড়ির ভেতরে প্রবেশ করলো। এরই মাঝে মুঠোফোন ভাইব্রেট করে উঠলো, স্ক্রিনে ভেসে উঠলো মা লেখাটা। অধর প্রসারিত হলো রঙ্গনের। তাড়াতাড়ি করে কল ব্যাক করলো। ওপাশ থেকে মায়ের মধুর কণ্ঠস্বর ভেসে এলো। কেমন আছিস বাবা? আমি তো সব সময় ফিট অ্যান্ড ফাইন। তুমি কেমন আছো মা? আমিও ভালো আছি। তুই কবে এসছিস? দিন দুয়েকের মাঝেই। মা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কোনো মেয়েকে পছন্দ হয়েছে? রঙ্গন খানিকটা লজ্জা পেল। হসপিটালে জয়েন করার পর থেকেই তার মায়ের সেই এক কথা, পুত্রবধূ চাই, কিন্তু এখনো পছন্দসই কাউকে দৃষ্টিতে পড়েনি। তাই তো এখনো মনের মানুষকে পায়নি। রঙ্গন এবার হয়তো পেয়েছে। বেশি সময় না নিয়ে আমতামতা করে বলল, আসলে মা, মেয়েটা কে? কোথায় থাকে? দেখতে কেমন? তাড়াতাড়ি বল, আমার আর তস হয়েছে না। তুমি আমার মা নাকি বন্ধু? আমি তোর মা আর বন্ধু দুটাই। ছেলে মেয়ে বড় হলে বাবা মাকে বন্ধু হতে হয়। রঙ্গন তার মায়ের কথায় ক্ষীণ হাসল। মনোয়ারা বেগম আবারও বললেন, এবার বল তো মেয়েটা কে? তার আগে বলো, তুমি বুঝলে কি করে? এমনিতেই ধারণা করলাম আর কি। আরনিশাকে আমার খুব পছন্দ হয়েছে মা। এটা ভালোবাসা কিনা জানি না, তবে প্রথম দেখায় আমি ওর মোহে পড়েছি। ওকে আমার চাই মা, ভীষণ করে চাই। ছেলের কথায় আলতো হাসলেন মনোয়ারা বেগম। যাক, ছেলের সুমতি হয়েছে, কাউকে তো মনে ধরেছে। এবার অন্তত ঘরে পুত্রবধূ আসবে। খুশি হলেন তিনি। ছেলেকে শুধালেন, মেয়ের বাড়ি কোথায়? আমরা ক্যাম্পিং এর জন্য যে বাড়িতে থাকছি সেই বাড়ির মেয়ে। আমাকে কবে আসতে হবে? তুমি আমার এক কথায় রাজি হয়ে গেলে। আমার ছেলের উপর আমার শতভাগ আস্থা আছে। লাভ ইউ মা। এইবার তো বল, আমাকে কবে আসতে হবে? আমি মিজানকে ঢাকা পাঠিয়েছি। মনোয়ারা বেগম সশব্দে হেসে উঠলেন। 15 পাশ থেকে হাসির শব্দ পেয়ে বোকা বনে গেল রঙ্গন। মনোয়ারা বেগম ছেলেকে বললেন, বাপরে, এত তাড়া! এতদিন তো তুমি তাড়া দিতে, আজ আমি তাড়া দিলেই দোষ? মায়ের সাথে দুষ্টুমি হচ্ছে, সামনে পেলে কান মলে দিতাম। আরো কিছু সময় কথা বলে রেখে দিল রঙ্গন। সবাইকে মানাতে পারলো, আসল মানুষটাকে মানাতে পারবে কিনা জানা নেই। রঙ্গন সবসময় স্ট্রেট ফরওয়ার্ড, মুখের উপর কথা বলায় কখনো পিছু পা হয় না সে। তার উপর কিছুটা তেরাও বটে। যা তার চাই সেটা চাই, কিন্তু এটা তো পুরো জীবনের বিষয়। এই নিয়ে কোনো ছেলে মানুষই না, আল্লাহ ভাগ্যে রাখলে হতেই হবে। স্যাঁতস্যাঁতে মাটিতে সববয়সে একসঙ্গে গোল্লাছুট খেলে যাচ্ছেন। এখন সময়টা বিকেল। দুপুরে ঝিরিঝিরি বৃষ্টি তখনই থেমে গিয়েছিল। এরপর বিস্তীর্ণ অন্তরিক্ষ জুড়ে এক চিলতে রোদ উকি দিয়েছিল মুচকি হেসে। সেই রোদের তপ্ততা ছিল খানিকটা। সিক্ত ভূমি টান টান রূপ ধারণ করেছে। আবির আর রঙ্গন হাঁটতে বের হয়েছে। হঠাৎই দেখতে পেল খেলা নিয়ে হই হট্টগোল লেগেছে মাঠে। সেখানে অনলও রয়েছে। ওদের টিমের সঙ্গে বিপরীত টিমের কথা কাটাকাটি হচ্ছে। রঙ্গনকে দেখতে পেয়ে অনল জিজ্ঞেস করলো, আপনি এখানে? তোমাদের সঙ্গে খেলতে এলাম। আবির এগিয়ে এসে বলল। এখানে কি হচ্ছে? কথাটা শেষ হবার সঙ্গে সঙ্গে রঙ্গন বলল, এই সামান্য খেলা নিয়ে বন্ধুদের মাঝে কেউ ঝামেলা করে? ওরাই ঝামেলা শুরু করেছে, আমাদের কোনো কথাই শুনছে না। রঙ্গন সবাইকে উদ্দেশ্য করে বলল, আমাদের দুজনকে খেলতে নেবে তোমাদের সঙ্গে? আপনি পারবেন ভাইয়া? তোমার কি মনে হয় আমি শুধু ডাক্তারই তাই পারি? তেমন কিছু না। তাহলে শুরু করা যাক। আবির আমতামতা করে বলল, এ ভাই, তুই আমাকে ছাড়, আমি এসব খেলতে টেলতে পারি না। একবার ক্রিকেট খেলতে গিয়ে আমার সানডে মানডে ক্লোজ হয়ে যাচ্ছিল, এখনো ভাবলে গা শিউরে ওঠে। তুই খেলবি, এটাই ফাইনাল। গোল্লা স্যুট খেলতে গিয়ে আমার ভবিষ্যৎ যদি ক্ষতি হয় তাহলে তোর নামে মামলা করব। তোর ফালতু কথা বাদ দে। কোচিং থেকে ফিরছে অনিশা। বাকি সব বিষয় তার বাড়িতে এসে পড়িয়ে গেল আইসিটি গিয়ে পড়তে হয়।
কলেজের বিপরীত পারে পাফেলসের কোচিং সেন্টার। নীরদ অম্বর এখন পরিষ্কার, সাদা আপগুলো ভেসে বেড়াচ্ছে দৈবাত সমীরণের তালে। দুপুরে একটু বাড়ি থেকে বের হয়েছিল, এরপর বাড়ি ফিরে খাবার খেয়ে আবারও বের হয়েছিল কোচিং এর উদ্দেশ্যে। পড়া দিঘির পাশের মাঠ থেকে হৈ হুল্লোড় আওয়াজ ভেসে আসছে। বাড়ি ফিরতে হলে ওই রাস্তা দিয়ে ফিরতে হবে। অনিশা সেদিকে তোয়াক্কা না করে এগিয়ে গেল, ধীর পায়ে হাঁটতে শুরু করলো। দূর হতেই অনলের কণ্ঠস্বর আচ্ছা শুনতে পেল অনিশা। মুখ তুলে তাকালো মাঠের দিকে, অনেক ছেলেপুলের ভিড় জমেছে। অনলের সমবয়সী সব বন্ধুরা খেলছে। বিস্তীর্ণ ফসলের ক্ষেতের আলে দাঁড়িয়ে বসে রয়েছে ছোট ছোট ছেলেমেয়েরা, এরা মূলত খেলা দেখছে। অনিশা দেখতে পেল আবির আর রঙ্গনও এইটুকুন ছেলেপুলেদের সঙ্গে খেলছে। হাসি পেল অনিশার। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখতে পেল রঙ্গনের পেছন পেছন কয়েকজন ছেলে আর আবির ছুটছে। হঠাৎই দৃষ্টি আটকে গেল অদূরে দাঁড়িয়ে থাকা রমণীর দিকে। সেই প্রণয়ও কি তাকে দেখছে? খেলাতে আর মনোনিবেশ করতে পারল না রঙ্গন। অমনি খেলা থেকে আউট হয়ে গেল সে, আর জিতে গেল বিপরীত পক্ষ। অনল এগিয়ে এসে বলল, এটা কি করলেন ভাইয়া? আপনার জন্য তো আমরা হেরে গেলাম। এই রঙ্গন, তুই এটা কি করলি? ওদিকে কি দেখছিস তুই? ভাবনার গোড় কাটলো রঙ্গনের। এলোমেলো কণ্ঠস্বরে বলল, এই না না, কিছু দেখছি না তো। আবির তারপরও এদিক সেদিক তাকিয়ে দেখতে লাগলো। আশানুরূপ কাউকে দেখতে পেল না সে। রঙ্গনের সঙ্গে দৃষ্টি বিনিময় হওয়ার সাথে সাথেই সেখান থেকে চলে গিয়েছিল অনিশা। অনল আর রঙ্গনও সেদিকটা তাকালো, তারাও কাউকে দেখতে পেল না। মেদিনীর বুকে সাজক প্রহর নামছে একটু একটু করে। নানান প্রজাতির পাখিরা তাদের ডানা দুটো চাপটে উড়ে যাচ্ছে বিস্তীর্ণ অন্তরিক্ষ জুড়ে। নিরে ফেরার তারা বুঝি খুব। অনিশা তার ঘরে জানালার দুয়ার ঘেঁষে দাঁড়িয়ে বাহিরের দিকটা চেয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে কারো ফেরার অপেক্ষায় আছে সে। আচ্ছা, পাখিরা তো তাদের নিরে ফিরে যাচ্ছে, তাহলে তার কাঙ্ক্ষিত মানুষটা দেখা কেন মিলছে না? আদতে কি আসবে সেই মানুষটা? অবশ্যই সে যে আসবে, কিন্তু অপেক্ষা প্রহর যে শেষ হয় না। আর অনিশাও সেখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না। হঠাৎ করেই ঘরের ভেতর অঞ্জু বেগমের আগমনে হকচকিয়ে গেল সে। আমতামতা করতে শুরু করলো। এই অবেলায় জানালা খোলা রাখার জন্য মায়ের কাছে একটা ঝাড়ি খেলো বই কি। কিংকর্তব্য বিমূঢ় অঙ্গনা ক্ষিপ্র হস্তে জানালা আটকে দিল। এরই মাঝে গেট পেরিয়ে উঠোনোর কাজটা এলো রঙ্গন, আবির এবং অনল। তবে অপেক্ষাকারী চাতক পাখির দেখা আর মিলল না। সে যে জানালার দুয়ার আটকে দিয়েছে, কিছুক্ষণ পরে হয়তো মাগরিবের আজান পড়বে। অনেকটু দেখে যা তো মা। মায়ের ডাকে সাড়া দিয়ে একাডেমিক বই টেবিলের উপর রেখেই অনিশা রান্নাঘরের দিকে ছুটল। কিসের জন্য ডাকছেন সেটাও তো জানা প্রয়োজন। খুব বেশি দরকার না পড়লে তো তার মা ডাকেন না, সবটা একা হাতে সামলান তিনি। এখনো ঠিক সেটাই করার চেষ্টা করছেন। চুলায় তরকারি বসিয়েছেন। বাড়িতে বাড়তি মানুষ থাকায় 3 বেলায় রান্না করতে হয় ওনাকে। এমনিতে রান্নার ক্ষেত্রে কাটাকুটি কাজ ফুলবানুই করে দেন। এটো প্লেট ধুয়ে রাখা আরো কিছু কাজ ফুলবানু নিজেই করে রাখে। তবে আজ যে সে কাজে আসেনি, তার ছোট ছেলেটা নাকি অসুস্থ। দুপুরে সে টাকা নিয়ে গিয়েছে ওষুধ আনবে বলে। এদিকে রান্নাঘরের ভিতরে প্রবেশ করে অনিশা বলল, আমাকে ডাকছিলে আম্মা? আমাকে একটু সাহায্য কর, ফুলবানু আজ আসেনি। তোর আব্বা একটু পরেই হয়তো নামাজ পড়ে চলে আসবে। রান্না এখনো হয়নি, আবার ওদেরও তো খাবার দিতে হবে। উলের সোয়েটারের হাতা কোণে পর্যন্ত তুলে অনিশা জিজ্ঞেস করলো, আমাকে কি করতে হবে? প্লেটগুলো ধুয়ে দিবি আর ফুলকপি, বেগুন, আলু, সিম কেটে রাখবি। তোর আব্বা সবজি দিয়ে রুই মাছ খেতে চেয়েছেন। আচ্ছা আম্মা। অনিশা তার কাজে লেগে পড়লো। প্রথমে সবজিগুলো কেটে তারপর ধোয়াধুয়ির কাজ করবে। এই ঠান্ডায় বারবার ঠান্ডা পানি ছোঁয়া একদমই ভালো না। অতশত কাজের মাঝে মেয়ের সর্দি লাগার ব্যাপারটা বেমালুম ভুলে গেলেন অঞ্জু বেগম। অনিশা নিজের কাজে মনোনিবেশ করলো। আলুর খোসা ছিলতে গিয়ে ডান হাতের তর্জনীর নখের কাছে বেশ অনেকটাই কেটে গিয়েছে। মুহূর্তের মাঝেই হাত রঞ্জিত হয়ে উঠল। টু শব্দ করলো না অনিশা, তাতে যে মা জেনে যাবেন। এখন আবার হাত কেটে যাওয়ার কথা শুনলে হয়তো কষ্ট পাবেন অঞ্জু বেগম। তাই আর অনিশা তার মাকে ডাকলো না বা কিছু বললো না। দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে নিল। কষ্ট করে হলেও দুপুরে এটো প্লেটগুলো একটা একটা করে ধুয়ে রাখলো। আম্মা আর কিছু করতে হবে? না রে মা, অনলটা কি করছে একটু দেখিস তো। ছেলেটাকে নিয়ে আমি আর পারি না। পড়াশোনায় মনোযোগ নিয়ে দেয়, খেলাধুলার প্রতি ঝুঁকেছে। আচ্ছা। অনিশা রান্নাঘর থেকে বের হয়ে গেল। নিজের ঘরে যাওয়ার আগে অনলের ঘরে একবার উকি দিল। স্টাডি টেবিলে বসে খাতায় আঁকিবুকি করছে। এই ছেলেটার খামখেয়ালিপনায় খুব বিরক্ত হলো অনিশা। বড় বড় পা ফেলে ঘরের ভেতরে প্রবেশ করলো। পড়াবাদ দিয়ে কি করছিস? হকচকে উঠল অনল। ফেলফেল করে বোনের মুখ পানে তাকালো। এই কথা যদি তার আম্মা জানেন তাহলে আজ আর রক্ষে নেই। এমনিতেই রেজাল্ট খারাপ হওয়ার জন্য তিনি ক্ষেপে আছেন। অনল আমতামতা করে বলল, আম্মাকে কিছু বলিস না আপা। সব বলবো আমি। তাইলে আমিও আম্মাকে বলে দিব।
তুই বিকেলে রঙ্গন ভাইয়াকে লুকিয়ে দেখছিলিস। কি সব উল্টাপাল্টা বকবক করছিস? এইটুকুর একটু বাচ্চা ছেলে আমাকে মিথ্যে বলে থ্রেট দিচ্ছিস? আমি কথায় মিথ্যে বললাম? আমি স্পষ্ট দেখেছি তোকে দাঁড়িয়ে হাসছিলিস। আর আমাকে একদম বাচ্চা বলবি না, আমি বড় হয়েছি। সশব্দে হেসে উঠল অর্ণিশা। বোকা বনে গেল অনল। হাতে চিনচিনে ব্যথা অনুভূত হচ্ছে, তাই আর বেশি কথা না বাড়িয়ে অর্ণিশা বলল, আজকের মতো মাফ করে দিলাম, এখন মনোযোগ দিয়ে পড়। কথাটা বলেই বেরিয়ে গেল অর্ণিশা। কেটে যাওয়া আঙ্গুল খুব জ্বালা করছে। ক্ষতটা অনেকটা গভীর, নখের দিক থেকে অনেকটা কেটেছে। এতক্ষণ ওনা দিয়ে চেপে ধরেছিল, রক্ত বের হচ্ছে। শরীর দুর্বল লাগতে শুরু করলো। এমনিতেই রক্ত দেখতে পারে না অর্ণিশা, গা ঝিমঝিম করতে থাকে। রক্তে ফোবিয়া আছে তার। দরজার কাছটা এসে কম্পিত কণ্ঠে অনলকে ডাকলো। অর্ণিশার গলার আওয়াজ অস্বাভাবিক লাগায় ছুটে এলো অনল। এসেই দেখলো দরজার কাছে পড়ে আছে অর্ণিশা। জোরে চেঁচিয়ে অঞ্জু বেগমকে ডাকলো। আম্মা তাড়াতাড়ি আপার ঘরে এসো। অনল ক্রমাগত ডেকে যাচ্ছে অর্ণিশাকে, কিন্তু চোখ খুলছে না। মনে হয় অচৈতন্য হয়ে পড়েছে। হাতটা রক্তে লাল হয়ে পড়েছে। অনলের গলার আওয়াজ পেয়েই অঞ্জু বেগম ছুটে এলেন। মেয়েকে এইভাবে মেঝেতে পড়ে থাকতে দেখে ঘাবড়ে গেলেন তিনি। হাসেম মোড়ল এখনো বাড়ি ফিরেননি। এই মুহূর্তে কি করা উচিত ভেবে পাচ্ছেন না অঞ্জু বেগম। দিকবিদক্ষ শূন্য হয়ে পড়লেন মুহূর্তে। অনলের দিকে তাকিয়ে এলোমেলো স্বরে বললেন, অতিথিশালায় গিয়ে রঙ্গনার নয়তো আবিরকে ডেকে নিয়ে আয়। আচ্ছা আম্মা। দৌড়ে বেরিয়ে পড়লো অনল। মিনিট দুয়েক পরে আবারও চলে এলো। এরই মাঝে রঙ্গনও চলে এসেছে। এসে তাড়াহুড়ো করে পাজাকোলা তুলে বিছানায় শুয়ে দিল। সন্তর্পণে হাতে রক্ত পরিষ্কার করলো, এরপর ব্যান্ডেজও করে দিল। এই তো সবেই জ্ঞান ফিরেছে অর্ণিশার। চোখ পিটপিট করে যখন তাকালো, দেখতে পেল সবাই তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। রঙ্গন আর আবিরও এখানেই রয়েছে। মুহূর্তেই ঘাবড়ে গেল অর্ণিশা। তার অবস্থা বুঝতে পেরে রঙ্গন বলল, প্লিজ আপনি ঘাবড়ে যাবেন না, আপনার পালস একবার চেক করি আমরা চলে যাব। রঙ্গন এসে অর্ণিশার সামনে বসলো। পালস চেক করে বুঝতে পারলো মেয়েটার শরীর খানিকটা দুর্বল। মুখটা কেমন ফ্যাকাশে হয়েছে। হাতের আঙ্গুলে ব্যান্ডেজ লাগানো। রঙ্গন অতি যত্নে সন্তর্পণে ব্যান্ডেজ করছিল। অঞ্জু বেগমের ধৈর্য কুলোচ্ছে না। এই মেয়ের মাঝে ওনার প্রাণ ভোমরা। অনেক সাধের মেয়ে ওনার। কিছু হয়ে গেলে না জানি কি হতো ওনাদের। ভাবতে অন্তরাত্মা কেঁপে উঠছে ওনার। অর্ণিশা এবার শান্ত মোলায়েম স্বরে বলল, আলুর খোসা ছাড়াতে গিয়ে কেটে গিয়েছিল। রক্তরঞ্জিত হাত দেখে মাথা কেমন ঝিমঝিম করছিল। সে কি রে, তোর হাত কাটলো আর তুই আমাকে কিছুই জানাসনি? তখন আমাকে কেন জানাসনি? এই হাত নিয়ে এতগুলো এটো প্লেট গুলো ধুয়েছিস, কিছু বুঝতে দিস না আমাকে? পড়ে গিয়ে যদি মাথায় ব্যথা পেতিস, তোর যদি কিছু হয়ে যেত? তেমন ভয়ের কিছু নেই আন্টি, হয়তো না রক্তে ফোবিয়া আছে, তাই রক্ত দেখে ভয় পেয়ে জ্ঞান হারিয়েছিলেন। একটু দুর্বল উনি। ওনার জন্য এক গ্লাস গরম দুধ আর একটা ডিম সেদ্ধ করে নেবেন, আসছি আমরা। কথাটা বলে ঘরের দরজার কাছটায় গেল রঙ্গন আর আবির। চলতে গিয়ে হঠাৎ থেমে গেল রঙ্গন। পেছন ফিরে একবার অনিশাকে দেখলো, এরপর অনলকে নিজের কাছে ডাকলো। অনল কাছে গেলে রঙ্গন অঞ্জু বেগমকে উদ্দেশ্য করে বলল, আন্টি আমি দুটো ওষুধ পাঠিয়ে দিচ্ছি, ওনাকে খাবার খাইয়ে ওষুধ দুটো নেবেন। আচ্ছা বাবা। অনলকে নিয়ে রঙ্গন আর আবির চলে গেল। অঞ্জু বেগম মেয়ের জন্য অল্প কিছু খাবার আর গরম দুধ ডিম নিয়ে এলেন। খাবার খেতে ইচ্ছে না করলেও মায়ের জোরাজোরিতে অল্প কিছু খেয়ে নিল অনিশা। রাতটা কোনো রকমে কেটে গেল। সকালে ঘুম থেকে উঠতে এক প্রকার দেরি হয়ে গিয়েছে অনিশার। সেই জন্য ফজরের নামাজটা কাজা হয়ে গিয়েছে। উঠে হাত মুখ ধুয়েই খাবার খেয়ে নিয়েছে সে। খিদে পেয়েছিল খানিকটা। খাবারটা অঞ্জু বেগমই খাইয়ে দিয়েছেন। অনিশা কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে বসেছে বিছানা। এখন শুধু চুল বাঁধাটা বাকি। অনিশা তার আম্মাকে ডাকতে শুরু করলো। অঞ্জু বেগম মেয়ের ঘরে এসে দেখলেন মেয়ে ওনার কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে অপেক্ষা করছে। এই দুর্বল শরীরে কোথাও যেতে দেবেন না বলে মনস্থির করেছেন তিনি, কিন্তু মেয়ে যে ওনার নাছোড় বান্দা। জোর করে বলেছে সে আজ কলেজে যাবে মানে যাবেই। কি আর করার। অঞ্জু বেগম রাজি না হয়ে পারলেন না। কলেজ ড্রেসের উপরে ডেনিম জড়িয়ে কাঁধে ব্যাগ ঝুলালো অনিশা। অঞ্জু বেগম মেয়ের জন্য টিফিন বক্স নিয়ে এলেন। আস্তে করে ব্যাগে ভরে দিলেন টিফিন বক্স। বারবার বললেন সময় মতো খাবারটা খেয়ে নিতে। অনিশা সায় জানিয়ে মায়ের কাছ থেকে বিদায় নিল। সোনালি রোদ উকি দিচ্ছে, তবুও শীত অনুভূত হচ্ছে। রোদের উষ্ণতা একেবারেই মোলায়েম। কলেজ ছুটির পর অনিশার পথরোধ করে দাঁড়ালো রঙ্গন। এভাবে পথরোধ করে দাঁড়ানোর মানে খুঁজে পেল না অনিশা। চোরা চোখ এদিক সেদিক তাকে বোঝার চেষ্টা করলো আশেপাশে কেউ আছে কিনা। জারটার ইতিমধ্যেই খুব ভালোভাবে রটে গিয়েছে, আর কিছু অবশিষ্ট নেই। এই তো সকালেও শুনতে হয়েছে তোর নাকি শুক্রবারে বিয়ে। আরেকজন তো মুখের উপর বলে দিল তোর আকত কেমন ছিল। সহপাঠীরা বলছে তোদের প্রেম কেমন চলছে। তখন কিছু বলতে নিয়েও থেমে যেতে হয় অনিশাকে।
পাছেই না কারো কটু কথা শুনতে হয়। এভাবে হুটহাট পথরোধ করে দাঁড়াবেন না। আমরা কি কোথাও বসে কথা বলতে পারি? এমনিতেই লোকে আপনাকে আর আমাকে ঠিক চোখে দেখছে না। এখন যদি আমাদের দুজনকে কোথাও একসঙ্গে দেখে তাহলে অন্য কিছু ভাবতে পারি। অন্যের ভাবনায় আপনি এত প্রভাবিত হন? হকচকিয়ে গেল অনিশা। কি বলতে চাইছে লোকটা? এই রাস্তা এখন জনমানব শূন্য, তাই বলে এই নয় কেউ এই রাস্তা দিয়ে যাবে আসবে না। অনিশা কিছু একটা ভেবে বলল, কোথাও বসে কথা বলি। অফকোর্স। থেমে গিয়ে রঙ্গন আবারও বলল, থ্যাংক ইউ অর্নিশা। অনিশা এক পলক তাকালো রঙ্গনের দিকে। লোকটার ঠোঁটের কোণে প্রসারিত হাসি রাখা দৃশ্যমান। অনি একটু তো হায়া করো। এভাবে নির্বোধের মতো তাকিয়ে থাকলে কি ভাববে? তোর বুদ্ধি কবে হবে? দুটো দৃষ্টি বিনিময় হওয়ার আগেই অনিশা অন্যদিকে তাকালো। নিজের কাজে লজ্জা পেল সে, তবে তা প্রকাশ করলো না। ভাগ্যিস লোকটা কিছু বুঝতে পারেনি। রঙ্গন আগে আগে হাঁটছে, অনিশা পেছনে। সামনেই একটা কফি শপ আছে, কলেজের বিপরীত পাড়ের গলিতে। এখানে লোক সমাগম খুব বেশি নেই, একটা দুটো মানুষ। তবে অনিশাকে হয়তো কেউ চিনবে না। লোকের কথার ভয়ে মেয়েটা মাস্ক পরে নিয়েছে। ছোট্ট সেই কফি শপে গিয়ে বসেছে রঙ্গন আর অনিশা। আশেপাশে একটা দুটো মানুষ আছে বই কি, যারা আছে তাদের দেখে কপত কপতই মনে হচ্ছে। মুখ থেকে একবারের জন্য মাস্ক খুলেনি অনিশা। রঙ্গন দুজনের জন্য কফি অর্ডার দিয়েছে। 3 দিন আগে এই কফি শপে এসেছিল সে। এখানকার কফি সেদিনই প্রথম খেয়েছিল। টেস্ট মোটামুটি চলে। অনিশা একবার এদিক সেদিক তাকিয়ে রঙ্গনকে বলল, এখন তো দুপুর, নিশ্চয়ই আপনার খিদে পেয়েছে। ভারী খাবার অর্ডার করি। আমি কিছু খাবো না। নেমে এলো দুজনের মাঝে এক অবাক নীরবতা। রঙ্গন একদৃষ্টে অন্যমনস্ক অঙ্গনাকে দেখে যাচ্ছে। রমণী গভীরভাবে টেবিলের র্যাকসিনের দিকে তাকিয়ে কি এত ভেবে যাচ্ছে জানা নেই তার। অনিশা মুখ তুলে রঙ্গনের দিকে তাকাতেই দুজনের দৃষ্টি বিনিময় হলো। স্তম্ভিত হলো সে। খানিকটা ইতস্তত ভাব নিয়ে বলল, আসার পর থেকেই দেখছি চুপ করে আছেন। কিসের জন্য এখানে নিয়ে আসা হয়েছে বলবেন কি? প্রত্যুত্তরের আশায় প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে রইল অনিশা। এরই মাঝে দুজনের জন্য কফি নিয়ে এলেন ওয়েটার। রঙ্গন হাসি মুখে গ্রহণ করলো। অনিশার দিকে এগিয়ে খাওয়ার জন্য ইশারা করলো সে। কম্পিত হস্তে কফি মগ কাছে নিল। বোকাশোকা চোরাচাহানিতে এদিক সেদিক তাকিয়ে মাস্ক খুললো অনিশা। রঙ্গন রিল্যাক্স হয়ে কফিতে সিপ নিচ্ছে। একবার ভাবলো এবার অন্তত কিছু কথা বলা প্রয়োজন, তাই গম্ভীর স্বরে বলল। একটা কথা বলি? অনিশা কফিতে সিপ নিয়ে বলল, জি। আপনার কি আমাকে একটু পছন্দ না? আমি কি সত্যি অযোগ্য? কোনো উত্তর খুঁজে পেল না অনিশা। রঙ্গনকে তার অপছন্দ এমনটাও না, কিন্তু বিশ্বাস করতে ইচ্ছে করে না। আর তার আব্বা আম্মাই বা কি করে এই অচেনা অজানা লোকটাকে বিশ্বাস করছে? তাদের বাড়িতে থাকছে 1 সপ্তাহ হতে চললো। এই কদিনই এতটা বিশ্বস্ত হয়ে উঠলো। আজ সকালেও আব্বা আমার কথা আবছা শুনতে পেয়েছিল সে। আব্বা মত দিয়েছে, তার মানে সবকিছু ভালো হলে বিয়ে ঠিকঠাক হয়েই যাবে। আঙ্কেলের সঙ্গে আমার কথা হয়েছে, আমার মাকেও জানানো হয়েছে। অবাক হলো অনিশা। ফ্যাল করে চেয়ে রইল অনেকটা সময়। শান্ত মোলায়েম স্বরে বলল, খুব তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না? স্বপ্নের পিছু ছুটে কখনো কাউকে ভালোবাসার সুযোগই হয়ে ওঠেনি। জীবনে প্রথম আপনার প্রতি একটা সফট কর্নার ক্রিয়েট হয়েছে। আমি উপলব্ধি করেছি কারো মায়ায় ক্রমশ জড়িয়ে যাচ্ছি। আপনাকে আমি হারাতে চাই না অর্নিশা। অনিশার মনে পড়ল তার প্রিয় বান্ধবী মাধবী। এমনই কারো কথায় প্রভাবিত হয়ে নিজের হাস্যোজ্জ্বল জীবনটাকে তিলে তিলে শেষ করে দিয়েছে। তখন ওরা মাধ্যমিক পরীক্ষা দিতে যেত সদরের একটা স্কুলে। তখনই পরিচয় হয় রুহুলের সঙ্গে। ছেলেটা সবসময় কলেজের সামনে দাঁড়িয়ে থাকতো। একটু একটু করে অনুভূতি তৈরি হতে লাগলো মাধবীর মনে। ছেলেটাকে কখনোই সুবিধের মনে হতো না অনিশার। বহুবার বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু মাধবী তার একটা কথাও শুনেনি। আবেগে পড়ে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলল। হুট করে দুজনের প্রণয় হলো। এরপর পালিয়ে বিয়ে। পড়াশোনা সেখানেই বন্ধ হয়ে গেল মাধবীর। পরিবার থেকে মেনে নেয়নি তাকে। চিরদিনের জন্য ত্যাগ করেছিল রুহুলকেও তার পরিবার থেকে ত্যায্য করা হলো। প্রথম কয়েক মাস খুব ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে বদলে যেতে লাগলো রুহুল। অল্পতেই রেগে যেত, ছোট ছোট কারণ দিয়ে ঝগড়া শান্তি হতো, নিত্য নতুন সাংসারিক কলহ লেগেই থাকতো। এমনকি হাতও তুলতো মাধবীর গায়ে। তবুও মেয়েটা ভালোবাসার তাগিদে মুখ বুঝে সবকিছু মানিয়ে নিত। মেয়েটা ধীরে ধীরে অনুভূতিহীন হয়ে যেতে লাগলো। একদিন হঠাৎ খবর এলো মাধবী আত্মহত্যা করেছে। কিন্তু আত্মহত্যা করার মেয়ে তো মাধবী নয়। মেয়েটা এত এত অত্যাচার সহ্য করার পরও কখনো আত্মহত্যার কথা মুখেও আনত না। মাধবীর মৃত্যুর খবর শুনে খুব আফসোস করেছিল তার পরিবার। পুলিশ অনেক তদন্ত করে, কিন্তু টাকার কাছে সত্যটা বিক্রি হয়ে যায়। রুহুল ফিরে গেল তার পরিবারে। প্রিয় বান্ধবীর ঝুলন্ত মরদেহ পুরোপুরি ভেঙে গুড়িয়ে দিয়েছিল অনিশাকে। সেই শোক কাটাতেও অনেকটা সময় লেগেছিল। বিয়ে আর ভালোবাসা সম্পর্কে একটা নেতিবাচক ধারণা তৈরি হয় অনিশার মনে। সেই ধারণা থেকে এখন অব্দি বের হতে পারেনি সে।
নিজের ভাবনা থেকে বেরিয়ে অনিশা রঙ্গনের দিকে তাকালো। প্রত্যুত্তরে আশায় লোকটা এখনো তাকে দেখছে। লোকটাকে খুব করে বিশ্বাস করতে ইচ্ছে করছে। অনিশা বুঝতে পারলো সে কারো মায়ে পড়েছে, খুব গভীর ভাবে। রঙ্গন যে অনিশার ব্যাপারে কিছু জানে না এমনটাও না। এই তো 5 দিন আগেই সিটি হসপিটাল থেকে ওদের 3 বন্ধুকে কৃষ্ণপুর গ্রামে পাঠানো হয়েছে। রিপোর্ট গিয়েছিল গ্রামের অনেক গরিব অসহায়রা নাকি চিকিৎসাহীনতায় ভুগছে। এরপর আবির, রঙ্গন আর মিজান এসে উঠেছিল উত্তরপাড়ার মোড়ল বাড়ি, অর্থাৎ হাশেম মোড়লের বাড়িতে। অতিথিশালায় থাকতে দেওয়া হয়েছিল ওদের। অতিথিয়তার অন্ত রাখেনি হাশেম মোড়ল। এমনিতে গ্রামের সবাই ওনাকে এক ডাকে চেনে। এই তো সেদিন সকালে অনিশা যখন মায়ের কাছ থেকে বিদায় নিয়ে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বের হলো, তখনই হঠাৎ সামনে এসে দাঁড়ালো রঙ্গন, আবির আর মিজান। 3 জনকে একসঙ্গে আটসাট হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ঘাবড়ে গিয়েছিল বোকাশোকা মেয়েটা। তারপরে মনে সাহস জুগিয়ে জিজ্ঞেস করলো, কাকে চাই? রঙ্গন নিজে থেকে বলেছিল, হাশেম মোড়ল কি বাড়িতে আছেন? আব্বাকে দিয়ে আপনার কি কাজ? আর বলা নেই কনেই বাড়িতে ঢুকে এলেন কেন? তাও আবার বাক্স প্যাটরা গুছিয়ে। এই মেয়ের তেরামি দেখে রাগ হলো রঙ্গনের, তবুও নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। এদিকে রঙ্গনকে দেখে মজা লুটছে আবির আর মিজান। রঙ্গন যখন বড় বড় চোখে শাসানো দৃষ্টিতে তাকালো, তখন দমে গেল দুটোতে। এদিকে রঙ্গন শান্ত গম্ভীর স্বরে অনিশাকে বলল, উনি বাড়িতে আছেন কি না জানলে ভারী উপকার হতো। আপনি কি বলবেন উনি বাড়িতে আছেন কিনা? চুপসে গেল অনিশা। এদের 3 জনকে এক পলক দেখে বলল, আব্বা বাড়িতেই আছেন। কথাটা বলেই চলে গেল। কলেজে যাওয়ায় দেরি হচ্ছে তার। এদিকে রঙ্গন ফ্যালফ্যাল করে সেদিকটা চেয়ে রইল এক দৃষ্টে। মেয়েটা বড্ড বোকা, সহজ সরল। প্রথম দেখাতেই অনিশা নাম মেয়েটাকে তার পছন্দ হয়েছে। রঙ্গন বুঝতে পারলো তার 29 বছর জীবনে একটু একটু করে কারো মায়ে পড়তে যাচ্ছে। পুরো 3 দিন অনিশাকে ফলো করেছে সে, অথচ একথা ঘুণাক্ষরে টের পায়নি মেয়েটা। আড়ালে মাঝে মাঝে দুজনের দৃষ্টি বিনিময় হতো, তবে অনিশা সন্তর্পণে এড়িয়ে যেত। কিছুটা ভালো লাগা আর খানিকটা কৌতূহলবশত কিছু তথ্য জানতে গিয়ে মাধবীর কথা জানতে পারে রঙ্গন। এক্ষেত্রে মাইশা আর রুমির সঙ্গেও তার কথা হয়েছে। যেহেতু ওরা দুজন অনিশার সহপাঠী, নিজের ভাবনা থেকে বেরিয়ে রঙ্গন অনিশাকে জিজ্ঞেস করলো, কিছু বলছেন না যে? আমার কিছু বলার নেই। যে যা পারছে সেটাই করছে। আমার কথার দাম আর কার কাছে আছে? শুধু আপনি রাজি হয়ে যান, আমি প্রমাণ করে দেব সবাই প্রতারণা করে না, কেউ কেউ কথা রাখে। অনিশা কি বলবে ভেবে পায় না। জীবনে এই পর্যায়ে সে সিদ্ধান্তহীনতায় ভুগছে সে। কলেজে পড়া মেয়ের বিয়ে হয়ে যাওয়া অস্বাভাবিক কিছু না। গ্রামে তো মেয়েদের স্কুলের গণ্ডি পেরোনোর আগেই বিয়ে দিয়ে দেওয়া হয়। তবে সময় এখন অনেক এগিয়ে গিয়েছে। রঙ্গন আবারও বলল, জোর করে হয়তো কারো প্রতি অনুভূতি তৈরি করা যায় না, তাই আমি আপনাকে জোর করব না, কিন্তু আপনাকে আমার চাই, ভীষণ করে চাই। আম্মা, আমার বিয়ে নিয়ে তোমরা খুব বেশি তাড়াহুড়ো করে ফেলছো না? বিছানায় চাদর বিছানোয় মনোনিবেশ করলেন অঞ্জু বেগম। আজ অনিশাকে দেখতে আসছেন রঙ্গনের মা। সবকিছু ঠিকঠাক থাকলে আজই আংটি পরিয়ে রাখা হবে, অথবা কাবিন হয়ে যাবে। তিনি আজ সকালে কৃষ্ণপুর এসেছেন। মিজান গিয়েছিল ওনাকে নিয়ে আসতে। দুপুরের খাবার নিয়ে সখ্য করতে গিয়েছিলেন অঞ্জু বেগম। সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন ফুলবানুকে। অনিশাকে আজ কলেজ যেতে দেননি তিনি। আজ একটা বিশেষ দিন। মেয়ে যদি বাড়ি না থাকে বিষয়টা খারাপ দেখায়। বালিশের কভার বিছানার উপর রেখেই অঞ্জু বেগম বললেন, আমাকে একটা কথা বল, রঙ্গন কি ছেলে হিসেবে খারাপ? অকপটে অনিশা দুপাশে মাথা ঝাঁকিয়ে বলল, তাহলে এমন করছিস কেন? মেয়ে হয়েছিস, একদিন তো বিয়ে দিতেই হবে। আগে আর পরে কি? আল্লাহ যখন যার ভাগ্যে যেটা লিখে রেখেছেন সেটাই হবে। বাবা মায়ের সিদ্ধান্তের উপর কি তোর ভরসা নেই? অনিশা তার মায়ের মায়াবী মুখশ্রী পানে চেয়ে জবাব দিল, আছে। তাহলে রাজি হয়ে যা। কোনো কথার জবাব দিতে পারল না অনিশা। বড় বড় পা ফেলে ঘর থেকে বের হয়ে গেল। নিজের ঘরে গিয়ে সন্তর্পণে দরজা আটকে দিল। অনিশার এহেন কাজে কোনো প্রভাব পড়ল না অঞ্জু বেগমের ওপর। তিনি নিজের মতো কাজে ব্যস্ত হয়ে পড়লেন। বসার ঘরে রঙ্গন, তার মা মনোয়ারা বেগম, আবির, মিজান আর অনন্ত বসে আছে। আজ সকালে কৃষ্ণপুর গ্রামে এসেছেন মনোয়ারা বেগম। দুপুরে অঞ্জু বেগমের সঙ্গে খোশ গল্প জুড়েছিলেন। অল্প সময়েই দুজনের ভাব জমেছে। এখন সময়টা বিকেল। অঞ্জু বেগম সকলের জন্য নাস্তার বন্দোবস্ত করছেন। একা হাতে সবকিছু সামনে উঠতে পারছেন না। মেয়েকে দিয়েও কোনো কাজ করাতে দিতে চাইছেন না তিনি। ফুলবানু হাতে হাতে একটু একটু সাহায্য করে দিচ্ছেন। কাজের ক্ষেত্রে এত তাড়াহুড়োর ব্যাপারটা বোধগম্য হচ্ছে না ফুলবানুর। বোকাশোকা স্বরে অঞ্জু বেগমকে জিজ্ঞেস করলেন, ভাবি, আজকা এত আয়োজন কিয়ের লাইগা? রঙ্গনের মাকে তো দেখেছই, তিনি অনেকে দেখতে এসেছেন। আন্নি আম্মার বুঝি বিয়া দিয়া দিবেন? ভাগ্যে থাকলে হবে।
ফুলবানু, তুমি এদিকটা দেখো। আমি গিয়ে দেখি অনেক কি করছে। আচ্ছা ভাবি, আপনি নিশ্চিন্তে থাকেন। কাজের ফাঁকে ঘরে এসে অঞ্জু বেগম ওনার আলমারি থেকে মেরুন রঙা বেনারসি শাড়িটা বের করলেন। শাড়ির উপরিভাগে কোমলভাবে স্পর্শ করলেন। সুন্দর একটা সুবাস আসছে শাড়িটা থেকে। অনেকদিন ধরে ওনার স্বপ্ন এই শাড়ি পরিহিত অনিশাকে দেখে চোখ জুড়াবেন তিনি। আজ সেই দিন এলো যেন। এই শাড়িটা পরে নে, পরলে একটু সাজিস আর চুল বিনুনি গেঁথে নিবি। তুমি শাড়ি পরিয়ে দাও আম্মা। বস, আমি তোকে সাজিয়ে দিচ্ছি। মায়ের কথা অনুযায়ী আয়নার সামনে গিয়ে বসলো অনিশা। অঞ্জু বেগম মেয়ের মৃগনয়নায় ঘাড় কাজল লেপটে দিলেন। লম্বা কৃষ্ণগুচ্ছ কেশ বিনুনি গেঁথে দিলেন। বেশ কিছুটা সময় নিয়ে মেরুন রঙা বেনারসিটা পরিয়ে দিলেন। কয়েকটা সেফটি পিনও লাগিয়ে দিলেন, যেন কোনো সমস্যা না হয়। মেয়েকে আয়নার সামনে দাঁড় করালেন। আয়নায় অনিশার প্রতিবিম্ব স্পষ্ট দৃশ্যমান। মেয়ের চিবুক ছুঁয়ে মুখটা উঁচু করলেন অঞ্জু বেগম। মাশাআল্লাহ, ভীষণ সুস্থি দেখাচ্ছে আমার অনেকে। অনিশা কিছু বলল না। অঞ্জু বেগমের চোখ দুটো টলমল করছে, যে কোনো মুহূর্তে গড়িয়ে পড়তে পারে। বেশ কয়েকবার চোখের পলক ফেলে টলমল করতে থাকা অশ্রু শুষে নিলেন। পুরোটাই অনিশার দৃষ্টির অন্তরালে। এরপর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেলেন অঞ্জু বেগম। মায়ের হাব ভাব খানিকটা বুঝতে অসুবিধা হলো অনিশার। টেবিলের উপর বিভিন্ন ধরনের নাস্তা দেওয়া হয়েছে। রান্নাঘর থেকে একটা একটা ট্রেতে করে নিয়ে আসছে ফুলবানু। কথাবার্তা হচ্ছে বড়দের মাঝে। ভালো মন্দ অনেক কথার মাঝে মনোয়ারা বেগম বললেন, অনেক কথাই তো হলো ভাই সাহেব, এখন যদি আপনার মেয়ে নিয়ে আসতেন। স্ত্রী উদ্দেশ্য করে হাশেম মোড়ল বললেন। অঞ্জু, যাও অর্ণিকে নিয়ে আসো। অঞ্জু বেগম ছুটলেন মেয়ের ঘরের দিকে। কিছুক্ষণ পরে শাড়ির আঁচল দ্বারা ঘুমটা টেনে রাখা অনিশাকে নিয়ে এলেন। অতিরিক্ত নার্ভাসনেসের জন্য হাত পা রীতিমতো কাঁপছে অনিশার। সেকেন্ড পাঁচেক সময় নিয়ে নিজেকে ধাতস্থ করলো সে। শান্ত মোলায়েম স্বরে সকলের উদ্দেশ্যে সালাম জানালো। চিকন মেয়েলি কণ্ঠস্বর কর্ণগোচর হতেই মনোয়ারা বেগম সেই দিকটায় তাকালেন। মেয়েটাকে দেখে এক পলক থমকালেন তিনি। মনোয়ারা বেগম গভীরভাবে পরখ করলেন অনিশাকে। উজ্জ্বল শ্যামবর্ণের দেহে মেরুন রংটা ফুটে উঠেছে, সেই সাথে ঢেউ খেলানো লম্বা বিনুনি। মেয়েটার গাল দুটো রসগোল্লার ন্যায় গুলুমুলু। মৃগনয়নায় ঘাড় কাজল লেপটে দাও। অসম্ভব মায়াবী দেখাচ্ছে, যে কেউ মায়া পড়ে যাবে। অঙ্গনা এতটাই মায়াবী, তাই তো রঙ্গন এক দেখায় প্রেমে পড়তে বাধ্য হয়েছে। যেখানে তাকে ধরে বেঁধেও মেয়ে পছন্দ করাতে পারেননি মনোয়ারা বেগম। নিজের হাত থেকে একটা আংটি খুলে অনিশার অনামিকায় পরিয়ে দিলেন তিনি। এই আংটিটা ওনার শাশুড়ি ওনাকে যখন এক দেখায় পছন্দ করেছিলেন তখন পরিয়েছিলেন। আজ তিনি অনিশাকেও সেটা দিলেন। রঙ্গন বুঝতে পারল তার মায়েরও অনিশাকে পছন্দ হয়েছে। মঞ্জু বেগম মেয়েকে নিয়ে গেলেন ঘর থেকে। এখন বড়রা কথা বলবেন, তবে পরবর্তী কথা বাড়ানোর আগেই হাশেম মোড়লের উদ্দেশ্যে মনোয়ারা বেগম বললেন, ভাই সাহেব, আমি কি আপনার মেয়ের সঙ্গে আলাদাভাবে কথা বলতে পারি? উপস্থিতি সকলে থমকালো। রঙ্গন, আবির আর মিজান একে অপরের দিকে চাওয়াচাই করলো। হঠাৎ করে রঙ্গনের অস্বাভাবিক লাগছে, কিন্তু তার মা কখনোই তার খারাপ চাইবেন না, এটাই তার বিশ্বাস। মায়ের হয়তো আলাদাভাবে কোনো কথা রয়েছে, ব্যাপারটা স্বাভাবিক নেওয়াই উত্তম। হাশেম মোড়ল নির্বিকার ভঙ্গিতে বসে আছে। সব জায়গায় দেখে আসা হয়েছে ছেলে মেয়ে আলাদা কথা বলে, তবে আজ হচ্ছে তার উল্টোটা। ছেলের মা মেয়ের সঙ্গে আলাদাভাবে কথা বলতে চাইছেন। বিষয়টা একদমই অন্যরকম লাগছে। তারপরও অকপটে হাশেম মোড়ল রাজি হয়ে গেলেন। মনোয়ারা বেগম গেলেন অনিশার ঘরের সামনে। দরজা অনেকটা ভিড়িয়ে রাখা। তিনি দরজার কাছে এসে পরপর দুবার টোকা দিলেন। ঘরের ভেতর থাকা অঙ্গনা এক পলক নিজের অনামিকায় তাকালো, এরপর জড়সড় হয়ে বিছানার কাছের দিকটা গিয়ে দাঁড়ালো। ঘরের ভেতর প্রবেশ করলেন মনোয়ারা বেগম। ওনাকে দেখে অবাক হলো অনিশা, তবে অবাকের লেশমাত্র নেই শ্যাম গৌর মুখপানে। মনোয়ারা বেগমকে সালাম জানালো সে। হাসি মুখে সালামের জবাব নিলেন মনোয়ারা বেগম। এগিয়ে গিয়ে বসলেন বিছানায়। ইশারায় অনিশাকেও বসতে বললেন তিনি। ভদ্রমহিলাকে অবজ্ঞা করতে পারল না অনিশা, কিছুটা দূরত্ব রেখে বসলো। মনোয়ারা বেগম বলতে শুরু করলেন, রঙ্গন তখন মেডিকেলের কলেজের স্টুডেন্ট ছিল। হঠাৎ একদিন অফিস থেকে খবর আসে রঙ্গনের বাবা হার্ট অ্যাটাক করেছে। অফিস থেকে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। উনি আমাদের দুজনকে একা ফেলে না ফেরার দেশে চলে গিয়েছে। রঙ্গনকে নিয়ে ওনার অনেক স্বপ্ন ছিল, কষ্ট করে হলেও ওনার অপূর্ণ স্বপ্ন পূরণ করেছি আমি। রঙ্গনকে মানুষের মতো মানুষ তৈরি করেছি। তার ছেলে আজ মস্ত বড় ডাক্তার। এই রঙ্গনের জন্য আমি অনেক মেয়ে দেখছি, কিন্তু কথায় এগোনোর পূর্বেই বাতিল। আমিও হার মেনে নিয়েছি। ছেলের যখন কাউকে পছন্দ হবে তখন নিজে থেকেই বলবে। কাল আমার ছেলেটা বলল ওর কাউকে ভালো লেগেছে,
শুধু ভালো লেগেছে তা না, ও ভালোবাসতে শুরু করেছে। আমিও মেনে নিয়েছি। আমার কাছে ছেলের সুখটাই আসল। আজ এখানে এসে আমার ছেলেটাকে অন্যরকম উৎফুল্ল মনে হলো। রাজি হওয়া না হওয়া সবটাই তোমার উপর। তবে একটা কথা, রঙ্গনকে আমার ছেলে হিসেবে পেয়ে আমি গর্বিত। নিঃসন্দেহে আমি একজন রত্নগর্ভা। লম্বা বক্তৃতা দিয়ে থামলেন মনোয়ারা বেগম। অনিশা ড্যাব ড্যাব করে চেয়ে রইল ভদ্রমহিলার মুখ পানে। এতক্ষণে শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে কথাগুলো শুনছিল সে। মনোয়ারা বেগম ক্ষীণ হাসলেন আর বললেন, তুমি খুব শান্তশিষ্ট। জানো, তোমার বয়সে আমিও ঠিক এমনই ছিলাম। আজ তোমার মাঝে নিজের ছায়া দেখতে পেলাম। কথা বলে অনিশার মাথায় হাত বুলিয়ে চিবুক ছুঁয়ে হাতে চুমু খেলেন। এরপর কিছু না বলে চলে গেলেন বসার ঘরে। ঘরে বসে থাকা বোকা রমণী এখনো আগের ভঙ্গিতেই বসে আছে। ভদ্রমহিলা এই এলেন আবার এই চলে গেলেন, সবকিছুই যেন ঝড়ের বেগে ছুটছে। রঙ্গনের পাশে গিয়ে বসলেন মনোয়ারা বেগম। একবার ছেলের মুখ পানে তাকালেন, এরপর হাসি মোড়লের উদ্দেশ্য করে বললেন, ভাই সাহেব, সিদ্ধান্ত সবটা অনিশার উপর থাক। এই নিয়ে জোর করার কোনো দরকার নেই। আমিও তো একজন মা, আমি বুঝি সন্তানের মনের খবর। মনোয়ারা বেগম বেরিয়ে আসার পরপরই অঞ্জু বেগম ঘরের ভিতরে ঢুকেছিলেন। সবকিছু এখন মেয়ের সিদ্ধান্তের উপর। মেয়ের সিদ্ধান্ত নেতিবাচক হলে হাসেম মোড়লকে এতগুলো মানুষের কাছে ছোট হতে হবে। দুশ্চিন্তায় মাথা ছিঁড়ে যাচ্ছে অঞ্জু বেগমের। তিনি দেখলেন অর্নিশা আয়নার সামনে দাঁড়িয়ে এক দৃষ্টে নিজেকে দেখে যাচ্ছে। পুতুল বউ লাগছে আজ তাকে। এমন সাজে তো কখনো দেখা হয়নি নিজেকে। কি হতে যাচ্ছে ওনার ধারণা নেই। অর্নিশার কাছে গিয়ে বললেন, মেয়ের মনের কথা বুঝতে এতটা অসুবিধা হবে না বা হতে পারে না। দেখ মা হয়ে জিজ্ঞেস করতে খানিকটা অস্বস্তি হচ্ছে আমার। তারপর জিজ্ঞেস করতে চাই, তুই রঙ্গনকে পছন্দ করিস তাই না? বেশি কথা না বাড়িয়ে অনিশা অকপটের সাদাসিধে জবাব দিল, আমার কোনো আপত্তি নেই আম্মা, তোমরা যা ভালো বুঝো। মেয়ের কথা সন্তুষ্ট হলেন অঞ্জু বেগম। মেয়ের ললাটে মমতাময় অস্ত্র ছোঁয়ালেন, এরপর বড় বড় পা ফেলে চলে গেলেন। আরক্তি ময়ূখের ছটা ছড়াচ্ছে। পুরো ঘরময় মলয় পবন দোদুল্যমান। শরীর শীতল করা হাওয়া। সোয়েটার পরার মতো শীত করছে না যদিও অনিশা তার গায়ে একটা পাতলা শাল জড়িয়ে রেখেছে। সেই যে ঘরে এসে বসেছিল আর বের হয়নি। এই একটা সপ্তাহে তার জীবনটা একটু একটু করে বদলেছে। হুট করে একটা মানুষের প্রতি আকস্মিকভাবে অনুভূতি তৈরি হলো। লোকটা হুট করে নিজের অনুভূতির বহিঃপ্রকাশ করলো। একাকী বলল ব্যাপারটা এত তাড়াতাড়ি বিয়ে অবধি গড়াতো না। কিন্তু লোকটা তো লোক সমাগমে কথাটা বলেছিল। গ্রামেও কথাটা অল্প সময়ে ছড়িয়ে পড়েছিল। রঙ্গনকে যে তার অপছন্দ এমনটাও না। নিজের মনের কথা শুনেই এত বড় সিদ্ধান্তটা নিয়েছে অনিশা। এতে খুব একটা আফসোস হচ্ছে না তার। হয়তো এটাই তার অদৃষ্টে ছিল। এক নতুন সম্পর্কে আজন্মকালের জন্য আবদ্ধ হয়ে গেল রঙ্গন অনিশা। দুটো মানুষ মিলিত হলো জীবন সঙ্গী নামক সম্পর্কে। দুটো পরিবার মিলিত হলো কুটুম্বিতা নামক সম্পর্কে। আমার বন্ধু হবে বৌমা? অতিথিশালায় যাওয়ার পূর্বে মনোয়ারা বেগম আবারও অনিশার সঙ্গে দেখা করতে এসেছেন। এসেই এহেন কথাটা বললেন তিনি। সহসা চমকালো অনিশা। জীবনে এই প্রথম শুনছে শাশুড়ি বন্ধুত্ব করতে এসেছে। কখনো এমন কথা শোনেনি বা শোনার ভাগ্য হয়নি তার। কম্পিত কণ্ঠে বলল, বন্ধু? কেন বন্ধু হতে পারি না? সারাদিন বাড়িতে আমি একাই পড়ে থাকি, একা সময় কাটে না। এখন আমার একটা সাথী হয়েছে। খুব শীঘ্রই তোমাকে আমি নিজের কাছে নিয়ে যাব। তোমাকে আমার ভারী পছন্দ হয়েছে বৌমা। অনিশা অবাকের থেকেও অবাক হলো। এমনও শাশুড়ি হয়? হবে হয়তো। এবার মনে হচ্ছে সে কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি। মুচকি হাসলো অনিশা। শাশুড়ি হিসেবে মনোয়ারা বেগমকে খুব পছন্দ হয়েছে তার। রাতের জন্য ভারী খাবার রান্না করা হচ্ছে। অঞ্জু বেগম প্রথমেই এক চুলায় গরু গোস্ত আর আরেক চুলায় পোলাও রান্না বসিয়ে দিয়েছেন। ফুলবানুকে দিয়েছেন মুরগি কাটতে। বেচারি সে কখন থেকে মুরগি কেটে যাচ্ছেন। 4টে মুরগি আনা হয়েছিল। মানুষও তো কম না। তারপর বাড়ির খাবার কিছুটা বাড়তি করে রাধা হয়। ফুলবানু ওনার ছেলের জন্য বাটিতে করে খাবার নিয়ে যান। আজও তার অন্যথা হবে না। এখন শুধু মুরগির রোস্টটা রান্না করা বাকি আছে। সবজি আর মাছ ভাজা আগেই হয়ে গিয়েছিল। দুপুরে বাড়ির পেছন দিকের পুষ্করিণী থেকে বড় বড় মাছ তোলা হয়েছে। বাড়িতে কুটুম এসেছে বলে কথা। আতিথেয়তার অন্ত রাখবেন না হাসেম মোড়ল। বেশ অনেকগুলো বিকেল অতিবাহিত হয়েছে। কাবিন হবার পরের দিনই মনোয়ারা বেগম ঢাকা ফিরে গিয়েছেন। রঙ্গন সহ বাকিরাও ফিরে গিয়েছে। সামনের মাসের শেষের দিকে অনিশার উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এরপর দুজনের রিসেপশনের আয়োজন করা হবে। সেদিনই রেজিস্ট্রি ম্যারেজ হবে। মেয়ের বিয়ের অনুষ্ঠান নিয়ে অনেক স্বপ্ন হাসেম মোড়লের। পুরো গ্রাম দাওয়াত করে খাওয়াবেন তিনি।
ওনার সিদ্ধান্তে কেউ দ্বিমত করেনি। বাড়িতে ওনার কথাই শেষ কথা। কাবিনের পর থেকে একদিনও রঙ্গনের সঙ্গে অনিশার যোগাযোগ হয়নি। তার তো ফোন নেই, যোগাযোগ করবে কি করে? আর রঙ্গন তো নিজ থেকেও তার সঙ্গে কথা বলতে চায়নি। আগ বাড়িয়ে কেন কথা বলবে সে? পরক্ষণে মনে হলো, অনির বাচ্চা বেশি ভাব দেখাস না। নিজেকে শাসাতে লাগলো অনিশা। নিজেকে শাসাতে লাগলো অনিশা। আবার নিজেই আওড়ালো, অবশ্যই ভাব দেখাবো। আমি অভিমান করেছি, তার উচিত আমার মান ভাঙানো। আরো কত শত ভাবনা উকি দেয় অনিশার হৃদয় ও মস্তিষ্কে। একটু একটু করে সম্পর্কটাকে মেনে নিতে শুরু করেছে সে। পুরো কল্পনা জুড়ে এখন শুধুই রঙ্গন। লোকটা কি মায়া বাঁধলো তাকে? মানবিমানের মধ্যে দিন কেটে যাচ্ছে অনিশার। অন্যদিকে হসপিটালের ব্যস্ততায় অনিশার সঙ্গে কথা বলার সময় হয়ে উঠছে না রঙ্গনের। সময় তো অজুহাত। রঙ্গন তো অনিশাকে সময় দিচ্ছে সবকিছু মানিয়ে নেওয়ার। বিয়েটা যেভাবে হুট করে হয়ে গেল, এখন অনিশার উচিত নিজেকে সময় দেওয়া। রঙ্গন পরক্ষণে ভাবলো, একটা ছোটখাটো সারপ্রাইজ দিলে কেমন হয়? যেই ভাবা সেই কাজ। ভাবনাটা পছন্দ হলো তার। হসপিটাল থেকে 2 দিনের জন্য ছুটি নিতে হবে। ছুটি দিবে কি না শিওর ভাবে জানে না রঙ্গন। এই তো ঘন্টাখানেক সময় হলো সে হসপিটালে এসেছে। রঙ্গন একবার ফোনটা বের করে সময় দেখলো, 9:30 বাজছে। তাকে তো ইদানিং 9টা বেজে যাওয়ার আগেই হসপিটালে আসতে হয়। সেই কখন থেকে অনিশাকে ডেকে যাচ্ছেন অঞ্জু বেগম। মেয়েটা এত ঘুমকাতুরে, ছেলেটাও হয়েছে তেমন। পুরো গোষ্ঠীটাই তো এমন। এরা ঘুমোতে পারলে বাঁচে। বাপের মতোই হয়েছে দুটোতে। মায়ের বাজখাই কণ্ঠস্বর শুনতে শুনতে ঘুম অনেকটাই হালকা হয়েছে অনিশার। আর অলসতা নয়। ভেবেই চট করে উঠে বসলো সে। ঘুমের রেশ এখনো কাটেনি। বিছানায় বসে বসে ঝিমোচ্ছে অনিশা। শেষ রাতের দিকে শুয়েছিল সে। আজ থেকে তার পরীক্ষা আরম্ভ। রাত জেগে পড়তে হচ্ছে। ইদানিং পড়ায় মনোনিবেশ করা কষ্টকর হয়ে উঠেছে তার। যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাই জোর করে হলো পড়তে তো হবেই। অত শত ভাবনার মাঝে অঞ্জু বেগমের সেই বাজখাই কণ্ঠস্বর আবারও কর্ণগোচর হলো। তুই নিজেকে ছাত্রী হিসেবে পরিচয় দিস। অনিশা আধবোজা চোখ পিটপিট করে বলল, কেন আম্মা? 10টা বাজতে চললো আর তুই কুম্ভকর্ণের মতো পড়ে পড়ে ঘুমোচ্ছিস? ভারী কণ্ঠে অনিশা বলল। তুমি আমাকে আগে ডাকতে পারলে না? বেজায় বিরক্ত হলেন অঞ্জু বেগম। অনিশার গায়ের উপর থেকে লেপটা সরিয়ে দিয়ে বললেন, বেশি কথা নয়, উঠে তাড়াতাড়ি তৈরি হ, আমি নাস্তা বেড়ে রাখছি। অনিশার প্রত্যুত্তরে আশা করলেন না অঞ্জু বেগম। দ্রুত পায়ে ঘর ত্যাগ করলেন। অনিশা সময় নষ্ট করলো না। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে এলো। সাদা কলেজ ড্রেস গায়ে জড়িয়ে নিল। লম্বা চুলে আলতো হাতে 2টো বেনুনি গেঁথে নিল। চোখের পলকে 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে নিয়েছে অনিশা। অনেক খাবার খেয়ে যা, না খেয়ে এক পা বের হতে পারবে না, আমি বলে দিলাম। মায়ের গলার আওয়াজ পেয়ে অনিশা ঘর থেকে বেরিয়ে ডাইনিং টেবিলের কাছে গেল। অঞ্জু বেগম তার জন্য প্লেটে রুটি আর সবজি বেড়ে রেখেছেন। তাড়াতাড়ি এদিকে আয়, আমি খাইয়ে দিচ্ছি। কথা অনুযায়ী অঞ্জু বেগম নিজের হাতে করে মেয়েকে খাইয়ে দিলেন। খাওয়া শেষ হতেই অনিশা তার ঘরে গেল প্রয়োজনীয় কাগজপত্র নিতে। এরই মাঝে হঠাৎ করে অঞ্জু বেগম কানে ফোন নিয়ে এলেন। অনিশা তা খেয়াল করলো না। সে তো কলম খোঁজায় ব্যস্ত। এই তো কালও সব গুছিয়ে রেখেছিল। নিজের উপরই বিরক্ত প্রকাশ করলো অনিশা। বের হতে এখনো কিছুটা সময় বাকি আছে। আজ প্রথম দিন, তাই হাসেম মোড়ল তাকে কলেজে দিয়ে আসবেন। সিট পড়েছে সদরের দিকে। মেয়ের কোনো হেলদোল নেই দেখে অঞ্জু বেগম বললেন, তোর নতুন বন্ধু কল দিয়েছে। আমার কোন নতুন বন্ধু আবার কল করলো? বোকা মেয়ে, তোর শাশুড়ি। হকচকিয়ে গেল অনিশা। চোখ ছোট ছোট করে মায়ের দিকে তাকিয়ে বলল, আগে বলবে তো? এখন বললাম তো, নিয়ে কথা বল। ফোনটা অনিশার হাতে দিয়ে অঞ্জু বেগম চললেন বাকি কাজগুলো করতে। মেয়ে কিছুক্ষণ পরেই পরীক্ষা দিতে বের হবে। অনিশা ফোনটা কানে নিয়ে সালাম জানালো। কেমন আছো মা? তোকে ছাড়া খুব বেশি ভালো নাই রে। কবে যে তোকে আমার কাছে নিয়ে আসবো। আড়ালে হাসলো অনিশা। মনোরা বেগম আবারও বললেন, শান্ত মস্তিষ্কে ভালো করে পরীক্ষা দিস। পরীক্ষা শেষ হলেই আমার ঘরের বউকে আমি আর ধরে রাখবো না। খানিকটা লজ্জা পেল অনিশা। কথা কাটানোর জন্য বলল, আচ্ছা, খেয়েছো তুমি? হ্যাঁ, আর শোন, আজ তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ মা? সেটা বললে কি আর সারপ্রাইজ থাকে? তোর দেরি করিয়ে দিচ্ছি। প্রথম দিন একটু তাড়াতাড়ি যেতে হয়। সিটও তো খুঁজতে হবে। আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়। আচ্ছা। ফি আমানিল্লাহ বাচ্চা। কল কাট হয়ে গেল। অনিশা ফোনটা বিছানার উপর রেখে দিল। ঈষৎ লজ্জার আভাস সর্বাঙ্গ জুড়ে বয়ে গেল। তার মানে অপেক্ষার অবসান ঘটবে। আচ্ছা, লোকটার কি তাকে দেখতে ইচ্ছে করে না? সেই যে গেল, আর তো কথা বললো না তার সঙ্গে। আজ 15 দিন পেরিয়ে যাচ্ছে, অথচ লোকটা তার খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করে না। তবে কি সমস্ত মোহ কেটে যাচ্ছে? একদিন কি হুট করে সমস্ত মোহ মায়া কেটে যাবে?
অন্তরাত্মা কেঁপে উঠল অনিশার। এসব কথা ভাবতেও ভেতরটা শুকিয়ে যায়, ভয় লাগে যে ভীষণ। সময় 1 ঘন্টা পেরিয়ে গেছে। অনিশার সিট পড়েছে সবার সামনে। এই নিয়ে রাগ হলো খুব। এখন এতগুলো পরীক্ষা স্যারদের মুখ দেখে দিতে হবে? একটু ঘাড়ও ঘুরানো যাবে না, তাহলেই খাতাটা অক্কা পাবে। অনিশা যতটা পারছে লেখার চেষ্টা করছে, খাতা তো আর খালি দেওয়া যায় না। অনিশার পাশের সিটে অন্য কলেজের একটা মেয়ে বসেছে। মেয়েটার নাম মরিয়ম। ওদের ডান পাশে বসা মেয়েগুলো সব অন্য কলেজের। মাইশা বসেছে অনিশার পেছনের সিটে, আর তার পেছনে রুমি। দুজনে অতি সাবধানে একে অপরের খাতা দেখাদেখি করে লিখছে। পেছনের সিটে বসা আন্নি, মেয়েটা বারবার মৃদু স্বরে ডাকছে মাইশাকে। আজ ইংরেজি পরীক্ষা, প্রশ্ন খানিকটা কঠিন এসেছে বই কি। মাইশার হাব ভাব দেখে মনে হচ্ছে সে সবই পারে। রুমি আহ্লাদে গদগদ সুরে বলল, ময়না, আমাকে 4 নম্বর প্রশ্নের উত্তরটা দেখা। এবার যেন একটু সাহস পেল আন্নি। সেও তাল মিলিয়ে বলল, আমাকে একটু দেখা না ময়না। এ কথা শুনে অনিশা হালকা ঘাড় ঘুরিয়ে আন্নিকে দেখল। তার পাশ থেকে মরিয়ম খানিকটা ঘুরে পিছন দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, তোমার নাম কি ময়না? মাইশা সহ বাকি দুজন সশব্দে হেসে উঠল। এদের হাসির চোটে বোকা বনে গেল মরিয়ম। অনিশা বেজায় বিরক্ত হলো। হুট করে এক্সাম হলে গার্ডে থাকা শিক্ষক রেগে গেলেন। চেঁচিয়ে বললেন, সাইলেন্স। কেঁপে উঠল সকলে। এরপর আর কেউ টুটা শব্দ পর্যন্ত করেনি। আরো 2 ঘন্টা খুব তাড়াতাড়ি যেন পেরিয়ে গেল। আজকে পরীক্ষা খুব ভালোই হয়েছে। শেষ সময় এসে ওরা একে অপরকে সাহায্য করেছে। মাইশা আর রুমিও সাহায্য করেছে। এদের দুটোর সাথে খুব ভালো সখ্য কখনোই ছিল না, আর না ওদের তরফ থেকে ছিল। তবে আজ অনিশা এক অন্যরূপ দেখলো ওদের। নতুন বন্ধুত্বের মানে খুঁজে পেল। অপর সারি থেকে অন্য কলেজের একটা মেয়ে টুকলি করছিল। ধরা পড়ে যাওয়ার ভয়ে সেই মেয়েটা অনিশার পায়ের কাছে কাগজটা ছুঁড়ে মারে। গার্ডে থাকা দুজন শিক্ষকের কাছে ব্যাপারটা দৃষ্টিগোচর হলো। দুজনেই এগিয়ে এলেন অনিশার কাছে। একজন অনিশা থেকে খাতাটা নিয়ে নিলেন, আরেকজন কাগজটা অন্য পরীক্ষার্থীকে দিয়ে তুলিয়ে নিলেন। অনিশা কিছুই বুঝতে পারল না। মাইশা পেছন থেকে দাঁড়িয়ে বলল, স্যার, আমাদের বান্ধবী কিছু করেনি, টুকলি করেছে ওই মেয়েটা। ডান হাতে তর্জনী টুকলি করা মেয়েটাকে ইঙ্গিত করলো। সবাই সেই মেয়েটার দিকে তাকালো। রুমিও পেছন থেকে বলল, স্যার, আমরা দেখেছি ওই মেয়েটাকে কাগজটা ছুঁড়ে ফেলে দিতে। আপনি চাইলে ওই মেয়ের খাতা চেক করে দেখুন। সব চুপ করে দেখছিল অনিশা। কিছুটা আবেগপ্রবণ হয়ে গিয়েছিল সে। এই প্রথম মাইশা আর রুমির দ্বিতীয় কোনো রূপ দেখছে সে। ওদের সম্পর্ক তো তেল আর জল ছিল। মাধবীর পর আর কখনো কারোর সাথে বন্ধুত্ব হয়ে ওঠেনি তার। তবুও আজ তার বিপদে ওরাই এগিয়ে এসেছে। হলরুম থেকে বেরিয়ে গেটের কাছে আসতেই অতি কাঙ্ক্ষিত একজনের দেখা পেল অনিশা। ধীরে ধীরে নিজেকে অসাড় লাগতে শুরু করলো তার। কতগুলো দিন পর দুজন দুজনকে দেখছে। পর মুহূর্তে পুরনো অভিমান জেগে বসলো। অভিমানের পাল্লা তরতর করে অনেকটা বেড়েছে। অনিশা দেখাও না দেখার ভান করে চলে যেতে নিল। পেছন থেকে চিরচেনা উচ্ছ্বসিত স্নিগ্ধস্বর ভেসে এলো, চলে যাচ্ছেন যে? পেছন দিকে না তাকিয়েই অনিশা জবাব দিল, রাস্তায় দাঁড়িয়ে কথা বললে লোকে খারাপ বলবে। বক্ষদেশে 2 হাত গুটিয়ে রঙ্গন বলল, আপনি এখনো সেই 15 দিন আগের অনিশাই রয়ে গেছেন। এবার ঘাড় ঘুরিয়ে তাকালো অনিশা। স্বাভাবিক কণ্ঠে বলল, বাড়িতে চলুন, পরে কথা হবে। আপনি মানুষের কথায় এখনো প্রভাবিত হন অনিশা, অথচ আমাদের সম্পর্কে একটা নাম যুক্ত হয়েছে। মোটেও অবাক হলো না অনিশা। তাদের সম্পর্কটা যে জীবনসঙ্গী নাম পেয়েছে, একটা সুন্দর পবিত্র নাম। বেশি কথা না বাড়িয়ে রঙ্গন শুধু বলল, চলুন রিক্সা করে যাওয়া যাক। মাথা উপর নিয়ে ঝাঁকিয়ে বলল, হুম। রঙ্গন একটা রিক্সা ডেকে দাঁড় করালো। এখন সময়টা দুপুর আর বিকেলের মাঝামাঝি। 10:30টার দিকে ট্রেনে চড়েছিল। এরপর হাসেম মোড়লের কাছ থেকে ঠিকানা নিয়ে এখানে এসে অপেক্ষা করছে মিনিট 10 ধরে। অনিশার জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি তাকে, বরঞ্চ দেরি করে এলে অনিশার দেখা পেত না। পিচঢালা রাস্তার দুপাশে বিস্তীর্ণ ফসলের ক্ষেত পেরিয়ে হুড়তোলা রিক্সা ছুটে যাচ্ছে। দৈবাত শীতল হাওয়া আরো বেপরোয়া হচ্ছে। সাই সাই বেগে ছুটে যাচ্ছে যেন। শীত অনুভূত হচ্ছে অনিশার। গায়ের অ্যাপ্রনটা আরো শক্ত করে জড়িয়ে নিল। ভেতরটা কম্পন দিয়ে উঠছে। রঙ্গন খেয়াল করলো ব্যাপারটা। বাম হাতটা অনিশার কাঁধে রাখলো। কেঁপে উঠল অনিশা। এই প্রথম দুজনের কাছাকাছি আসা, শীতল করা প্রথম স্পর্শ। অনিশা চকিত নেত্রে তাকালো রঙ্গনের দিকে। লোকটা তার দিকে তাকাচ্ছে না পর্যন্ত, অথচ কে অবলীলায় অথরষ্টের কোণে হাসি রেখা প্রসারিত করে রেখেছে। বেশ অনেকটা সময় পর রিক্সা এসে থামলো একটা রেস্টুরেন্টের কাছে। অনিশা অবাক হলো। সে তো বাড়িতে যাবে, তাহলে এখানে কেন থেমেছে? এখানে কেন? খুব খিদে পেয়েছে আমার। আপনারও নিশ্চয়ই খিদে পেয়েছে। আর কিছু বলল না অনিশা।
রঙ্গন ভাড়া মিটিয়ে অনিশার কোমল হাতটাকে নিজের পুরুষালী হাতের মাঝে আটকে নিল আর কানের কাছে ফিসফিসিয়ে বলল, এখন এই হাত ধরার পূর্ণ অধিকার রয়েছে। লোকটার চোখের দিকে তাকানো যায় না, এক অদ্ভুত মাদকাসক্তি কাজ করে। সম্মোহিত অঙ্গনা পুতুলের ন্যায় হেঁটে গেল রঙ্গনের পেছন পেছন। দুজন দুপুরের খাবার সেখানেই খেলো। এরপর সদর থেকে অনেক ধরনের বাজার ফলমূল কিনলো। এই প্রথম শ্বশুর বাড়িতে যাচ্ছে, খালি হাতে তো আর যাওয়া যায় না। রঙ্গনের এহেন কাজে অনিশা অবাক হলো। কিনলো তো কিনলোই, তাই বলে এত কিছু? রিকশা এসে থামলো মোড়ল বাড়ির সামনে। অনল খেলতে বের হচ্ছিল, তখনই রঙ্গন আর অনিশার সঙ্গে দেখা হয়ে গেল। রঙ্গন দুটো ফলের প্যাকেট অনিশার হাতে তুলে দিল। অনলের হাতে দুটো প্যাকেট দিয়ে বাকি সবগুলো নিজের হাতে তুলে নিল। রঙ্গনকে দেখে অবাক হয়ে গেলেন অঞ্জু বেগম। সকালেও তো মনোয়ারা বেগমের সঙ্গে কথা হলো ওনার, কই উনি তো কিছুই জানালেন না। জামাতা আসছে জানলে আগে থেকে রান্নার বন্দোবস্ত শুরু করে দিতেন। এত সব আনার কি প্রয়োজন ছিল বাবা? কেন আম্মা, আমি কি এগুলো আনতে পারি না? সেই কথা না বাবা, হাত মুখ ধুয়ে এসো, আমি রান্নার বন্দোবস্ত করছি। অর্ণিজা। আম্মা এত ব্যস্ত হবেন না, আমরা বাহির থেকে খেয়ে এসেছি। তবুও কোনো কথা শুনলেন না অঞ্জু বেগম। বিয়ের পরেই প্রথম জামাতে এসেছে, ভাবতে খুশি খুশি লাগছে না। রিয়ানকে তো সঙ্গে করে নিয়ে আসতে পারতে বাবা। আসলে আব্বা, রঙ্গন বলতে পারছে না যে সে তার বউকে দেখতে এসেছে, যদিও সে তার মাকে জানিয়েছিল, সঙ্গে করে নিয়েও আসতে চেয়েছিল, কিন্তু মনোয়ারা বেগম রাজি হলেন না। তবে তিনি কড়া নির্দেশ দিয়েছেন, বিয়ের পর এই প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছে, সঙ্গে করে যেন বাজার ফলমূল কিনে নিয়ে যায়। রঙ্গন তার মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করেছে। এমনিতেও সে নিতই। হাসিম মোড়লের পাতে আরেকটু গোস্তের তরকারি দিয়ে অঞ্জু বেগম বললেন, আহা, তুমি এই খাওয়ার সময় কথা বলবে? ছেলেটাকে খেতে দাও। জামাইকে আরও তরকারি দাও অঞ্জু। অঞ্জু বেগম আরো তরকারি তুলে দিলেন রঙ্গনের পাতে। রাতে ভরপেট খাওয়া হয়ে গিয়েছে। অল্প খেয়ে অনিশা অন্যমনস্কা হয়ে সবার কাণ্ড কারখানা দেখে যাচ্ছে। রঙ্গনকে খাইয়েই যাচ্ছে। বেচারা ভদ্রতার খাতিরে কিছু বলতেও পারছে না। অনিশা তার মাকে দেখছে, জামাইকে পেয়ে মেয়েকেই ভুলে গেলেন, তাকাচ্ছেন না পর্যন্ত। অনল আর অনিশা একবার চাওয়াচাই করলো, ইশারায় দুজন দুজনকে কিছু ইঙ্গিত দিল। খাওয়ার পর্ব শেষ হলেই হাসি মুরল হাঁটতে বের হলেন, সঙ্গে করে রঙ্গনকেও নিয়ে গিয়েছেন তিনি। এদিকে অনিশা হাতে হাতে সাহায্য করে দিচ্ছে তার আম্মাকে। অনেকগুলো এঁটে প্লেট জমেছে। অনিশা ধুয়ে দিতে চাইলে অঞ্জু বেগম বারণ করে দিলেন। এই ঠান্ডার মাঝে পানি ধরতে হবে না বলে দিলেন। মায়ের কথা শুনতে ইচ্ছে হলো না তার, জোর করে কয়েকটা বাসন ধুয়ে দিল। অঞ্জু বেগম টেবিলের উপরটা পরিষ্কার করে এসে দেখলেন ওনার নাছোড়বান্দা মেয়ে অর্ধেক বাসন ধুয়ে ফেলেছে। সর্দি লাগলে কি করবি? ওষুধ খেয়ে নেওয়া যাবে আম্মা, তুমি গিয়ে বিশ্রাম করো। মেয়েকে কাজ করতে দিয়ে আমি বিশ্রাম করব? বিয়ে দিয়েছি বলে বড় হয়ে গিয়েছিস না? মায়ের এহেন কথা শুনে খানিকটা লজ্জা অনুভূত হলো অনিশার। দেখ আম্মা, কি যে বলো না। কাজ শেষ করে ঘরে এসেছে অনিশা। এখন ঘড়িতে 9টা বাজছে। একটু পড়ে নেওয়া যাক। রঙ্গন এখনো আসেনি। হাসিম মোড়লের সঙ্গে বের হয়েছে, আধ ঘন্টা পেরিয়েছে। অনিশা বাংলা বই নিয়ে বসলো। বাংলা প্রথম পরীক্ষা। এখন শুধু রিভাইজ দেবার পালা। বইয়ের পাতায় বেশ কয়েকবার চোখ ভুলালো। সময় অনেকটা হয়েছে। রঙ্গন উঠোনে দাঁড়িয়ে মনোয়ারা বেগমের সঙ্গে কথা বলছে। মাকে একা রেখে এসে তার এভাবে ভালো লাগছে না। এই তো কাল বিকেলের দিকে রওনা দিবে। আজ রঙ্গন আর অনিশা একই ঘরে শোবে। হঠাৎ করে একজন পুরুষের সঙ্গে রুম শেয়ার করতে কিছুটা অস্বস্তি হচ্ছে তার। মায়ের কাছে কথাটা বলতেও লজ্জা করছে তার, তাই তো মুখ বুঝে সহ্য করে নিচ্ছে। অনিশা কিছু কি ভাবছেন? তবুও ভাবনার ঘুর কাটলো না। অনিশা অনিমেষ চেয়ে রইল জানালার বাহিরে। রাত অনেক হয়েছে, কিন্তু তার চোখে ঘুম নেই। দূরে শিয়ালের হাঁক ভেসে আসছে। ওদেরও বুঝি শীত করছে। শীতকালে এদের হাঁক ডাকের উৎপত্তি হয়। কই, গরমকালে তো এদের অস্তিত্বই টের পাওয়া যায় না। রঙ্গন গিয়ে দাঁড়ালো অনিশার পাশে, কাঁধে হাত রেখে বলল, ঘুমোবেন না? কেঁপে উঠলো অনিশা। ভাবনার ঘোর কাটতে আমতামতা করে বলল, আমি ঘরে আছি বলে কি আপনার অসুবিধা হচ্ছে? একটু থেমে রঙ্গন আবারও বলল, তাহলে আমি অতিথিশালায় চলে যাই। অকপটে শান্ত মোলায়েম স্বরে জবাব এলো, প্লিজ যাবেন না। রঙ্গন প্রত্যুত্তর করলো না। চুপটি করে চেয়ে রইল রমণীর সুশ্রী পানে। জ্যোৎস্নাময় নীলসা আধারিয়ার কাঙ্ক্ষিত রমণীকে অভিলাষিনী ঠেকছে। অনিশা তার গায়ে জড়িয়ে রাখা শালটাকে আরো সন্তর্পণে আগলে নিল। দুজনে সেই একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। জানালার দুয়ার অতিক্রম করে হিমশীতল হাওয়া অতিবাহিত হচ্ছে। শীত যেন আরো তরতর করে বাড়ছে। অনিশা এবার পূর্ণ দৃষ্টিতে রঙ্গনকে দেখলো। লোকটা কি শীত অনুভূত হচ্ছে না? ধূসররঙা পাতলা একটা গেঞ্জি পরে রয়েছে। অনিশা শশব্যস্ত কণ্ঠস্বরে বলল, আপনার কি শীত করে না? না, আপনার করছে বুঝি? আর একটা শাল এনে দেব? অনিশা বুঝলো লোকটা তার সঙ্গে মশকরা করার চেষ্টা করছে।
তবু কোনো ভাবাবেগ নেই তার মাঝে। সে এগিয়ে জানালা আটকে দিল। এরপর অপর পাশে ফিরতে কোমল হাত জোড়া নিজের পুরুষালী রুক্ষ শীতল হাতের মাঝে আগলে নিল। অনিশা অবাক হলো না, তবে সর্বাঙ্গ কম্পিত হলো। মেরুদণ্ডে হিমপ্রবাহ বয়ে গেল। হুটহাট এই কম্পনে খুব বিরক্ত সে। তার নিজে ব্যবহারই নিজের কাছে কেমন অসহ্য হয়ে উঠেছে। একটা স্বাভাবিক সম্পর্কে কেন সে সহজ হতে পারছে না, খুব ভাবাচ্ছে তাকে। 15 দিন কি যথেষ্ট ছিল না অর্নিশা? আবারও দুজনের দৃষ্টি বিনিময় হলো। রঙ্গন আবারও বলল, এই 15টা দিন আমার জন্য কষ্টকর ছিল। প্রতিটা মুহূর্ত আপনাকে মনে পড়েছে। আচ্ছা, আপনার কি আমাকে একটু মনে পড়েনি? অনিশা জবাব দিতে পারল না। তারও তো মনে পড়েছিল, খুব করে মনে পড়েছিল। আচ্ছা, হুট করে জুড়ে যাওয়া সম্পর্কে এত জোর, এত অনুভূতি? কই, লোকটা তো তার সাথে কোনো যোগাযোগ করেনি। কেন করেনি? যোগাযোগ করার চেষ্টা করলে কি কথা না বলে থাকা যেত? লোকটা কি বোঝে না? দেখেছেন, আমি একাই বকবক করে যাচ্ছি। একটু কিছু তো আপনিও বলুন। আমার ঘুম পাচ্ছে। আপনার মোটেও ঘুম পাচ্ছে না। এই লোকের দিকে আর বেশিক্ষণ চোখে চোখ রেখে তাকিয়ে থাকলে নির্ঘাত জ্ঞান হারাবে অনিশা। খানিকটা অসহায় স্বরে বলল, সত্যি আমার ঘুম পাচ্ছে। অনিশা চলে গেল বিছানার কাছে। রঙ্গনের জন্য ডান পাশে জায়গা রেখে সে শুয়ে পড়ল। ল্যাপটাকে পুরো বিছানা জুড়ে এলিয়ে দিলে। নরম তুলতুলে ল্যাপটা প্রচন্ড ওম। খুব আরাম লাগছে। এখন ঘুম না পেলেও সে ঘুমোবে। আঁখি থেকে ঘুম এসে ধরা দিতেই হবে। জোর করে চোখ বুঝলো সে। কই, ঘুম তো আসছে না। চোখ কেমন পিটপিট করছে। এই উষ্ণতার মাঝেও তার ঘুম আসছে না। রঙ্গন তার ফোনের ফ্ল্যাশলাইট চালু করলো। এখন কারেন্ট নেই। রঙ্গন খেয়াল করলো অনিশা এখনো ঘুমায়নি। সমানে চোখ পিটপিট করছে। হাসি পেল তার। তবুও হাসি আটকে অনিশার ডান পাশের জায়গায় শুয়ে পড়ল। ফোনের ফ্ল্যাশলাইট বন্ধ করলো না। ফোনটা রেখে দিল বিছানার পাশে থাকা স্টাডি টেবিলের উপর। খুব ভোরে ঘুম ভাঙলো অনিশার। সজাগ হতে নিজেকে রঙ্গনের বাহুডোরে আবদ্ধ পেল। ঘুমোলে তার কিছুই মনে থাকে না। কোলবালে জড়িয়ে ধরে ঘুমানোর বদ অভ্যাস আছে তার। তাই তো কি অবলীলায় লোকটার শরীরের সঙ্গে আষ্টে পিষ্টে রয়েছে। ওয়েট এ মিনিট, অনিশা কোথায় জড়িয়ে ধরলো? জড়িয়ে রেখেছে তো রঙ্গন। লোকটারও কি তার মতো এমন বদ অভ্যেস আছে নাকি? হবে হয়তো। কিন্তু অনিশা যে দম বন্ধ হয়ে আসছে, যেন কোনো অজগর সাপ তাকে চেপে ধরেছে। যা বাবা, লোকটাকে সে অজগরের সঙ্গে তুলনা করে ফেলেছে। নিজের উপরই হাসি পেল অনিশার। অতি সন্তর্পণে সরে গেল রঙ্গনের বাহুডোর হতে। সবে বোর হতে শুরু করেছে। মৃদু আজে পাখির কিচিরমিচির ধ্বনি কানে ভেসে আসছে। অন্দিকা কাটতে শুরু করেছে। একটু একটু করে আলোর ছটা মুখরিত হচ্ছে। সকালে খুব ভোরে ঘুম থেকে উঠেছেন অঞ্জু বেগম। উঠেই নামাজ পড়ে কাজে লেগে গিয়েছেন। হাশেম মোড়ল মসজিদে গিয়েছিলেন, এখনো আসেননি। ওনার সঙ্গে রঙ্গনে গিয়েছে। হাশেম মোড়ল যেন নতুন সঙ্গী পেলেন। সকলে একসঙ্গে খাবার খেতে বসেছে। অঞ্জু বেগম হরেক রকমের নাস্তা বানিয়েছেন আজ। খাওয়ার মাঝেই রঙ্গনের ফোন ভাইব্রেট করে উঠল। খাবার সময় ফোন ধরতে ইচ্ছে না হলেও ধরল রঙ্গন। আসসালামু আলাইকুম। অপর প্রান্তের কোনো কথা শুনতে পেল না এখানে উপস্থিত বাকিরা। রঙ্গন এবার বলল, কিন্তু স্যার, আমি তো শ্বশুর। এখন রওনা দিলে আমার ফিরতে অনেকটা সময় লাগবে স্যার। ওকে স্যার, আল্লাহ হাফেজ। ফোন কাট হয়ে গেল। একটা ইমার্জেন্সি পড়ে গিয়েছে, এখনই চলে যেতে হবে রঙ্গনকে। এ ব্যাপারে ভারী বিরক্ত হলো সে। তার বিকেলে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন তাড়াহুড়ো করতে হবে, ভাল লাগে না। রঙ্গনকে চিন্তিত দেখে হাসি মোড়ল শুধালেন, কিছু হয়েছে বাবা? জি আব্বা, আমাকে এক্ষুনি ঢাকা যেতে হবে। হসপিটালে একটা ইমার্জেন্সি এসেছে। বিকেলের দিকে একটা অপারেশন আছে। আর একজন ডক্টর ছিল, তিনি এই মুহূর্তে দেশের বাহিরে। অঞ্জু বেগম বললেন, আচ্ছা, তুমি আগে শান্তিতে খাবারটা খেয়ে নাও। অনিশা শুধু দেখেই যাচ্ছে। এই বিষয়ে কি বা বলার আছে তার? আর খাবার সময় কথা বলতে বিরক্ত লাগে তার। রঙ্গন চলে যাবে ভাবতেই খানিকটা খারাপ লাগলো অনিশার। মুখটা ছোট হয়ে গিয়েছে। অনল নিজের মতো করে খেয়েই যাচ্ছে। অঞ্জু বেগম আরো দুটো রুটি আর গরু গোস্তের তরকারি রঙ্গনের পাতে তুলে দিলেন। খাওয়া শেষে অনিশা আগেই ঘরে চলে এসেছে। এসেই রঙ্গনের যাবতীয় সবকিছু বিছানার উপর গুছিয়ে রাখলো। রঙ্গন ঘরে এসে তাড়াহুড়ো করতে শুরু করলো। তার এভাবে তাড়াহুড়ো করতে দেখে অনিশা বলল, এত তাড়াহুড়ো করছেন কেন? দেরি হলে ট্রেন পাবো না। বাসে করে যেতে হলে সময় লাগবে খুব। তবুও এত তাড়াহুড়ো করবেন না। আপনার কি প্রয়োজন বলুন, আমি এনে দিচ্ছি। আমার আপনাকে প্রয়োজন অর্নিশা। কথাটা আবছা শুনেও বুঝতে পারলো না অনিশা। ভ্রুযুগল কুঁচকে এলো তার। বোকাশোকা স্বরে শুধালো, কিছু বললেন? রঙ্গন ডান বামে মাথা ঝাঁকালো শুধু। এরই মাঝে তৈরি হয়ে নিল লোকটা। অনিশা শুধু দেখেই যাচ্ছে। যাবার মুহূর্ত চলে এসেছে। রঙ্গন তার ফোন মানিব্যাগ পকেটে নিল। অর্নিশা, একটু কাছে আসবেন? ধীর পায়ে রঙ্গনের কাছে গেল অনিশা।
কিছু বলার জন্য উদ্যত হতেই রঙন তার কপালে অধরষ্ট ছোঁয়াল। অবাকের থেকে অবাক হলো অনিশা। এই প্রথম স্বামীর থেকে সিক্ত ছোঁয়া পেয়েছে। আবেশে চোখ বন্ধ করলো। অধর কোণে প্রসারিত হলো হাসি রেখা। অনিশাকে লজ্জায় ফেলার আগেই রঙ্গন ঘর থেকে বেরিয়ে গেল। আসি আব্বা, আম্মা, এই যে শালাবাবু। ভাইয়া আপনি আবার কবে আসবেন? আরেকবার এলে আমরা আবারও গোল্লা শুট খেলবো, কেমন? ইনশাল্লাহ। এবার রঙ্গন অনিশার দিকে তাকিয়ে বলল। আসছি। মৃদু স্বরে অনিশা বলল, ফিয়ামানিল্লাহ। সবার থেকে বিদায় নিয়ে রঙ্গন চলে গেল। অনিশার মনটা হুট করেই খারাপ হয়ে গেল। কিছুই ভালো লাগছে না তার। গেটের দিকে একবার তাকালো। রঙ্গন তারই দিকে তাকিয়ে আছে। লোকটা হাত উঁচু করে টাটা দিচ্ছে। সকলের দৃষ্টির অগোচরে ফ্লাইং কিছু ছুড়ে দিয়েছে রঙ্গন। অনিশা অবাক হলো, যাকে বলে প্রচন্ড অবাক। নির্বাক, নিস্তব্ধ, নিঃসার, হতভম্ব এক রমণীর দেখা পেল রঙ্গন। দেখতে দেখতে সবগুলো পরীক্ষা খুব ভালোভাবেই কেটেছে। পরবর্তী পরীক্ষাগুলো দেওয়ার সময় খুব এনজয় করেছে অনিশা। মাইশা, রুমি, আন্নি, মরিয়ম এদের সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব হয়েছে তার। মাঝে মাঝে আফসোস হয় এই বন্ধুত্ব কেন আগে হয়নি। আর তো কয়েকটা দিন, তারপর তো শহরে চলে যেতে হবে তাকে। ইতিমধ্যে সমস্ত আয়োজন শুরু হয়ে গিয়েছে। গ্রামের বেশিরভাগ মানুষকে আমন্ত্রণ করা হয়ে গিয়েছে। অনিশার দাদু বাড়ির অবশিষ্ট কেউ নেই। নানু বাড়িতে আছে সেই একজন মামা আর ওনার পরিবার। উনিও হয়তো রওনা দিয়ে দিয়েছেন। আদরের একমাত্র ভাগ্নির বিয়ের শুভ অনুষ্ঠান বলে কথা। ডেকোরেশনের লোকদেরও বলা হয়ে গিয়েছে। একটা বড় গরু কেনা হয়েছে। এই তো সেদিন মনোয়ারা বেগম এসেছিলেন রিসেপশন নিয়ে কথা বলার জন্য। শুক্রবারে এখানে বিয়ের আয়োজন আর রবিবার রঙ্গনদের ফ্ল্যাটে ছোটখাটো আয়োজন করা হবে। সবকিছু যেন খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই তো সেদিন প্রথম দেখা হলো রঙ্গনের সঙ্গে। এরপর অপ্রত্যাশিত একটা ঘটনা। তারপর কাঙ্ক্ষিত সেই দিন, যেদিন দুজনের জীবন একই সুতোয় বাঁধা পড়েছিল। তারপর তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এখন সবাই মেতেছে বিয়ের আমেজে। ভাবতেই অনিশার মনটা বিষাদ মেঘমালায় ঢেকে যাচ্ছে। আব্বা আম্মা আর আদরের ছোট ভাইকে ছেড়ে বহুদূরে পাড়ি জমাতে হবে। এক নতুন ঠিকানা, নতুন সংসার। অঞ্জু বেগম সবসময় চাইতেন ওনার মেয়ের যেন কাছে পিঠে কোথাও বিয়ে হয়, কিন্তু ভাগ্যে বুঝি অন্য কিছু ছিল। মেয়েকে চোখের আড়াল করতে ওনার বুক কেঁপে ওঠে। তবুও তিনি অপারগ। মেয়ে হয়েছে, শ্বশুর বাড়ি তো একদিন যেতেই হবে। এই সত্যিটা তো আর এড়িয়ে যাওয়া যায় না। সত্যিটা যতই তিক্ত হোক, তা হজম করতেই হয়। এই সত্যিটা তো তিক্ত না। নতুন জীবন, নতুন কিছু আশা, নতুন দিনের সূচনা। মোড়ল বাড়িতে উৎসব মেতে উঠেছে। বাড়ির বড় মেয়ের বিয়ে আজ। সকাল থেকেই আয়োজনের শেষ নেই। বড় হাঁড়িতে করে গরুর গোস্ত দিয়ে ভুনা খিচুড়ি রান্না হয়েছে। সবকিছুই মেহমানদের জন্য। কাল থেকেই অতিথি আপ্যায়নের অন্ত রাখছেন না হাসেম মোড়ল। কতদিনের লালিত স্বপ্ন ওনার। খুব ব্যস্ত সময় কাটছে হাসেম মোড়লের। পরিবারকে সময় দিতে পারছে না খুব একটা। এদিকে রাতে দেরি করে ঘুমানোর ফলে এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে অনিশা। ব্যাপারটা এমন হয়েছে যে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। অনেক রাত অব্দি দুজনের প্রণয়ালাপ হয়েছে। তাই বেশ রাত অব্দি জেগেছিল অনিশা। এই কদিনে বেশ ভাব জমেছে দুজনের। দুজন দুজনকে এখনো ভালোবাসার কথাটা বলতে পারেনি। অনিশা লজ্জা বলতে পারছে না। অন্যদিকে রঙনও খানিকটা লজ্জা অভিভূত। অঞ্জু বেগম মেয়েকে ডাকতে এসে দেখলেন ওনার মেয়ে এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। গালে লিয়ে খানিকটা হাসলেন তিনি। সন্তর্পণে মেয়ের সমীপে গিয়ে বসলেন। আলতোভাবে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। কোনো রকম ভাবাবেগ নেই অনিশার মাঝে। সে আরামসে গায়ে লেপ মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। অঞ্জু বেগম আবছা স্বরে ডাকতে শুরু করলেন। কয়েক পল পরে ঘুম কিছুটা হালকা হলো অনিশার। চোখ পিটপিট করে মায়াময়ী মানবীকে দেখে গালে লিয়ে হেসে দিল। শুয়ে থেকে আড়মোড়া ভাঙলো। হাই তুলতে তুলতে উঠে বসলো। অঞ্জু বেগম বললেন, ঘুম ভাঙলো তাহলে? আরেকবার আড়মোড়া ভেঙে অনিশা বলল, হুম। অঞ্জু বেগম ল্যাব গুছাতে শুরু করলেন। আজ থেকে এই ঘরটা ফাঁকা হয়ে যাবে। মেয়েটা যে নিজের আপন ঠিকানায় চলে যাবে। অনিশা কলঘরে যেতে যেতে বলল, খুব খিদে পেয়েছে আম্মা, নাস্তা কি বানিয়েছো? গরুর গোস্তের খিচুড়ি, তোকে এনে দিই? তোমার হাতে ভর্তা মাখা নিয়ে ভাত খেতে ইচ্ছে করছে। মেয়ের আবদারে চোখ টলমল করে উঠছে। কতদিন পর মেয়েটা আবদার করলো। এই তো সন্ধে হবার আগেই মেয়েটা চলে যাবে। বিদায়ের কথা মনে হতে বুকটা হু হু করে উঠল। আমি এক্ষুনি করে নিয়ে আসছি, গরম ভাত দিয়ে খাইয়ে দেবো তোকে। অনিশা ঘাড়কাত করে সায় জানালো। অনুষ্ঠানের আমেজে মোড়ল বাড়ি আজ আলোকিত। গ্রামবাসী সাদরে আমন্ত্রিত। সাদা ধবধবে পাঞ্জাবি পরিহিত হাসেম মোড়ল অতিথি আপ্যায়নে ব্যস্ত। লাল রঙের বেনারসিতে নববধূ রূপে অনিশা বিছানার উপর চুপটি করে বসে আছেন। তাকে মাইশা আর রুমি এসে সাজিয়ে দিয়েছে। উঠোনে রঙিন প্যান্ডেল টানানো হয়েছে। সবটাই করছে ডেকোরেশনের লোকেরা। আমন্ত্রিত সকলকে খেতে দেওয়া হয়েছে। খাওয়ার পর্ব সবই শুরু হয়েছে। অনিশার বান্ধবীরা খুব সেজেগুজে এসেছে। এসেই ফটাফট নববধূর সঙ্গে সেলফি তুলছে।
বরযাত্রী এখন এসে পৌঁছায়নি, রওনা দিয়েছে অনেকটা সময় হয়েছে। হাশেম মোড়ল ফোন করে খবর নিয়েছিলেন। কাজের ফাঁকে অঞ্জু বেগম এসে মেয়ের সঙ্গে খানিকটা সময় কাটিয়ে নিয়েছেন। এরই মাঝে কান্নার এক পর্ব অতিবাহিত হয়েছে। হাশেম মোড়ল মেয়ের চোখে চোখ রাখতে পারছেন না, পাছেই না তিনি কান্না করে দেন, কিন্তু পুরুষ মানুষের যে কান্না করতে নেই, মেয়ের জন্য যে ওনারও বুকটা ফেটে যাচ্ছে। বিদায়ের পালা এই তো শুরু। ইতিমধ্যেই গলা ঝেড়ে কান্না জুড়ে দিয়েছেন অঞ্জু বেগম। মেয়েটা ওনার বড্ড আদরের, খুব শখের। বাপের বাড়ি ছেড়ে বহুদূর চলে যাচ্ছে, ভাবতেই বুকটা ফেটে যাচ্ছে ওনার। ও আপা রে, তুই আমাকে ছেড়ে যাস না রে আপা। অনল গলা ছেড়ে কাঁদছে। ও আবার নিঃশব্দে কাঁদতে পারে না। ছোটবেলায় যখন আম্মা তাকে মারতো, তখন এভাবেই কান্না জুড়ে দিত। আজও তার অন্যথা হলো না। সমস্ত বাড়ি জুড়ে মানুষ, সবাই অনলের দিকে তাকিয়ে আছে। অনিশার মামি এসে সামনে নিলেন অনলকে। হাসিম মোড়ল যথাসম্ভব নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছেন, অথচ তিনি তো বাবা, কি করে সন্তানকে নিজে থেকে আলাদা করবেন? শত কষ্ট হলেও ওনাকে তা পারতেই হবে। হাসিম মোড়ল অনিশার হাতটা রঙ্গনের হাতে তুলে দিয়ে বললেন, যোগ্য একজনের হাতেই আমি আমার মেয়েকে তুলে দিচ্ছি। আমি জানি তুমি আমার থেকেও ভালো খেয়াল রাখবে। হাসিম মোড়লকে আশ্বাস দিয়ে রঙ্গন বলল, আপনি চিন্তা করবেন না আব্বা, আমি কখনো ওনাকে কষ্ট দেব না, নিজের সর্বস্ব দিয়ে ওনার খেয়াল রাখবো। তুমি আমাকে চিন্তা মুক্ত করলে বাবা। অঞ্জু বেগম ক্রন্দন অবস্থায় মনোয়ারা বেগমের কাছে গিয়ে হাত ধরে বললেন, আমার মেয়েটা এখনো ছোট, কোনো ভুল করলে মা হয়ে ক্ষমা করে দিয়ে না আপা। আপনি চিন্তা করবেন না আপা, অনিশা তো আমারও মেয়ে, তার উপর থেকে আমি আমার বন্ধু বানিয়েছি, ওর অযত্ন হবে না কখনো। আপনাদের যখন মন চাইবে মেয়েকে গিয়ে দেখে আসবেন। মাগরিবের নামাজ আদায় করে অনিশাকে নিয়ে সবাই রওনা হলো। মেয়েটা নিঃশব্দে কেঁদে যাচ্ছে। পরিবার পরিজন ছেড়ে এক নতুন পরিবেশে যাচ্ছে অনিশা। হাসিম মোড়ল যোগ্য লোকের কাছে মেয়েকে দিতে পেরে নিশ্চিন্ত। মেয়ে যে সুখে থাকবে তা ওনার অজানা নয়, কিন্তু মেয়েকে পরের ঘরে পাঠাতে গিয়ে বুক কেঁপে ওঠে একজন অসহায় বাবার। কিন্তু এটাই যে সমাজের নির্মম নিয়ম। এরপর ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়েছে কিছুটা সময়। এখান থেকে বাসে করে গেলে জ্যামে পড়া মাস্ট। ট্রেন ছেড়েছে 7টায়, পৌঁছাতে গিয়ে সময় লেগেছে 3 ঘন্টা। আবির আর মিজানের পরিবার সমেত এসেছে রঙ্গনদের ফ্ল্যাটে। এখনো কিছু রিচুয়ালস বাকি আছে, সবাই মিলে হাতে হাতে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মনোয়ারা বেগম উচ্ছ্বসিত হয়ে পুত্রবধূকে ঘরে বরণ করে তুললেন। অনিশাকে ফ্রেশ করিয়ে হালকা কিছু খাবার খেয়ে দেওয়া হলো। অনিশা অবাক চোখে ফ্ল্যাটটা দেখছে। খুব যে বড়সড় এমনটাও না, তবে খুব সাজানো গোছানো। প্রত্যেকটা জিনিস অত্যন্ত যত্ন সহিতে সুনিপুণ ভাবে সাজিয়ে রাখা। রান্নাঘরটা বড্ড পছন্দ হয়েছে অনিশার। 4 রুমের ফ্ল্যাটটা রঙ্গনের বাবা মারা যাওয়ার বছর 2 আগে কেনা হয়েছিল। নিজের হাতে প্রত্যেকটা জিনিস গুছিয়েছিলেন মনোয়ারা বেগম। স্বামীর রোজগারের শেষ সম্বলে বাসস্থান। মনোয়ারা বেগম দুজনের উদ্দেশ্যে বললেন, বৌমারা তোমরা একটু অপেক্ষা করো, আমার বৌমাকে একটু প্রয়োজন। এই বলে মনোয়ারা বেগম অনিশার হাত ধরে নিজের ঘরে নিয়ে গেলেন। অনিশাকে বিছানার উপর বসিয়ে তিনি আলমারি খুললেন। আকারে ছোট একটা গহনার বাক্স বের করলেন। এগুলো তোমার জন্য। অনিশাকে ওনার কিছু দেওয়ার আছে। একজোড়া কঙ্কন আর চেন বের করলেন। মনোয়ারা বেগম অনিশার হাতে কঙ্কন আর গলায় লকেট সমেত চেন পরিয়ে দিলেন। অনিশা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে কঙ্কন দুটো। দেখতে বেশ অনন্য, বহু আগের চিত্র কাঠামো হয়তো। এগুলো আমার শাশুড়ি মায়ের, বহু আগের ডিজাইন এগুলো। কিন্তু ভীষণ সুন্দর, এমন ডিজাইন আগে দেখিনি। আচ্ছা, উনি কি খুব শৌখিন ছিলেন? হ্যাঁ, ওনার বাপের বাড়ির সকলেই ছিলেন চ্যাকরা। মায়ের মুখে শুনেছিলাম গ্রামের বাড়িতে ওনাদের খ্যাতি ছিল প্রচুর। বিয়ের পর একবার গিয়েছিলাম। কথাটা বলেই গালিলিয়ে হাসলো বনোয়ারা বেগম। যাক, অনিশার এগুলো পছন্দ হয়েছে। ওনারাও ভীষণ পছন্দের এগুলো। বিয়ের পর যখন নতুন বউ ছিলেন, তখন সবসময় এগুলো পরে থাকতেন। কতই না সুন্দর দেখাতো হাত দুটো। অনিশার হাতেও বেশ মানিয়েছে। গোলুমুলু গৌর হাতে জলমল করছে কঙ্কন জোড়া। ঘন্টাখানেক সময় নিয়ে রঙ্গনের ঘরটাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছে মিজান আর আবির। ফুল আগেই অর্ডার দিয়েছিল, বলা বাহুল্য কিছুক্ষণ আগেই ফুল এসেছে। সময় অনুমান করে অর্ডার করা হয়েছিল, নয়তো ফুলগুলো মূর্ছা যেত। আবিরের স্ত্রী আর মিজানের স্ত্রী মিলে অনিশা সেই লাল বেনারসি পাল্টে লাল পাতলা জর্জের শাড়ি পরিয়ে দিয়েছে। এরকম পাতলা শাড়ি কখনো পরেনি অনিশা। কিছুটা অস্বস্তি হচ্ছে বইকি, তবুও কিছুটি বলল না। লাল ফুলের সাদা চাদর, তার উপর গোলাপ, ডালিয়া আর রজনীগন্ধা দিয়ে সাজানো। অনিশাকে বিছানার মধ্যেখানে বসিয়ে রাখা হয়েছে। ঘড়ির কাঁটা গুনে গুনে 11:30 ঠকঠক করছে। সময় তরতর করে বাড়ছে। রঙ্গন এখনো আসেনি। আবির, মিজান আর ওদের পরিবার মাত্রই বেরিয়ে গেল।
মনোরা বেগম ঘুমিয়ে পড়েছেন। ওনার হাই পাওয়ারের কিছু ওষুধ রয়েছে। রঙ্গন বাকিদের এগিয়ে দিয়ে সদর দরজা ভালো করে আটকে এসেছে। এরপর ধীর পায়ে নিজের ঘরের দিকে অগ্রসর হতে লাগলো। বুকের ভেতরে দ্রিম দ্রিম তরঙ্গ বাজছে। ঘরে এসে দুয়ার আটকে দিল রঙ্গন। আলমারি থেকে একটা খাম বের করে ড্রেসিং টেবিলের উপরে রাখলো। এটা আপনার অধিকার, আপনার যেভাবে ইচ্ছে খরচ করবেন। এখন থেকে আপনার সমস্ত শখ আহ্লাদ পূরণের দায়িত্ব আমার। অনিশা চেয়ে রইল রঙ্গনের দিকে। ধীর পায়ে রঙ্গন গেল অনিশার কাছে। খানিকটা সমীপে গিয়ে বসলো আর বলল, আমি আপনার বন্ধু হতে চাই, যাকে আপনি আপনার মনে প্রতিটি অনুভূতির কথা একটা খোলা বইয়ের মতো উপস্থাপন করতে পারবেন। মায়ের পর আপনার অগ্রাধিকার সব থেকে বেশি আমার জীবনে, শুধু আমাকে সেই অধিকারটা দেবেন। মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে রইল অনিশা। লোকটা কথার প্রত্যুত্তরে পুতুলের ন্যায় মাথা কাত করে জবাব দিল, হুম। আই লাভ ইউ অনিশা। একটু থেকে রঙ্গন আবারও বলল, আমি আপনাকে ভালোবাসি অনিশা। অধর কোণে কিঞ্চিত হাসি রেখা উকি দিল। হৃৎপিণ্ডে ড্রিম ড্রিম আওয়াজ শোনা যাচ্ছে। বক্ষপিঞ্জরে আটকে থাকা পাখিটা ক্রমশ ছটফট করছে। সে কি মুক্তি পেতে চাচ্ছে নাকি অন্য কিছুর আভাস দিচ্ছে? আজ অনিশাও কিছু বলতে চায়। ভালোবাসার কথা তো তারও বলতে ইচ্ছে করে, কিন্তু লজ্জা নামক বস্তু তাকে দাবিয়ে রাখে। মনের গহীনে লুকায়িত কথাটা কিছুতেই মুখে আনতে পারে না। তবুও খানিকটা সাহস যুগে কম্পিত নিম্নস্বরে বলল, ভালোবাসি। কয়েক মুহূর্তের জন্য থমকে গেল রঙ্গন। চোখের পলক যেন পড়ছে না। আজ সে সার্থক। পছন্দের মানুষটার মনে ভালোবাসার অনুভূতি তৈরি করতে পেরেছে। অনিশা লোকটার চোখে চোখ রাখলো। রঙ্গন আবারও বলল, আর একবার বলবেন অনিশা? ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। পুরুষ তার শখের নারীর মুখে একটু ভালোবাসি কথাটা শোনার জন্য সবকিছু করতে পারে। অনিশার মুখে ভালোবাসি শব্দটা শুনে তীব্র আনন্দে আখিজোড়া সিক্ত হলো রঙ্গনের। কণ্ঠনালীতে তার হরতাল নেমেছে। শীতল পরিবেশও তরতর করে ললাট পেয়ে ঘাম ঝরছে। দৈবাত জোড়া অধরষ্টে সন্ধি ঘটল। তীব্র অনুভূতি জোয়ারে ভেসে গেল রঙ্গন অনিশা। দুজন দুজনকে খুব করে অনুভব করতে পারছে। উষ্মা যুগ্ম দেহ মিলেমিশে একাকার হয়ে গেল। ভালোবাসার এক নতুন উপন্যাস। এর ছোট্ট একটা নামকরণ হয়েছে প্রেম উপন্যাস। অনুভূতিগুলো আরো নিখুঁত হচ্ছে। ড্রিমলাইটে আবছা নীলছে আলোয় প্রেমীদের প্রসারিত হাসি রেখা দৃষ্টিগোচর হলো। সমস্ত লাজহায়াকে অতল গহ্বরে তুলিয়ে অনিশা জড়িয়ে ধরল রঙ্গনকে। উত্তাল অনুভূতির খেলায় মত্ত দুটি হৃদয় সময়ের সাথে সাথে উন্মাতাল হয়ে পড়েছে। প্রণয়ের অধরষ্ট ললাট কপল গ্রেবাদেশে আদরে স্পর্শ এঁকে দিল রঙ্গন। এমন আদরে কামনের স্পর্শে আরো ছটফট করতে শুরু করলো অনিশা। রঙ্গনের স্পর্শগুলো আরো গভীর এবং আদরে ব্যথায় পরিণত হলো। মিলিত হলো দুটি দেহ, দুটি হৃদয়। নিস্তব্ধ আধারিয়া কামরায় জোড়া কপতি একে অপরে গভীর আলিঙ্গনে লেপ্টে রয়েছে। ঘুম নেই কারোরই অক্ষিকোটরে। অনিশার কপালে আর্দ্র অধরষ্ট ছোঁয়ালো রঙ্গন। এরপর দু পঙ্ক্তির একটা শ্লোক বলল, চিত্ত জুড়ে অনুভূতির ঢেউ, প্রবহমান উত্তাল, যুগ্ম অনুরাগী মত্ত মাতোয়ারা উন্মাতাল। সমাপ্ত।